नमस्कार आमी शुभमय राय और तुम्हारा देखो आमार यूट्यूब चैनल फिजिक्स बाय शुभमय राय। आज के क्लासे आमरा सेमिकंडक्टर फिजिक्स अर्थात अर्धपरिबाही एवं इलेक्ट्रनिक्स सम्पर्के एक वन शॉट भिडियो तुम्हारे देव। एक भिडियोतेई तुम्हारे गोटा सेमिकंडक्टर फिजिक्सर समस्त टपिक आज आमरा कवर करब एवं प्रत्येकटा जिनिस एकदम फुल कन्सेप्ट दिए बोझार चेष्टा करब। धैर्य सहकारे तोमरा भिडियोटी शेष अब्दि देखो ताहले गोटा सेमिकंडक्टर फिजिक्स सम्बन्धे एक धारणा पाबे, जिनिसटा बुझते पारबे जे एक्चुअली एखाने कोन कोन कोश्चेन तोमादेर परीक्षाय आसे, कोन कोश्चेन तोमादेर परीक्षाय देय। तो चलो शुरू करछि आजकेर क्लास। देखो ताहले पदार्थके आमरा तीन भागे भाग करब ताদের कन्डाक्टिविटी बा तড়িৎ परिवहन क्षमतार भित्तिते। प्रथम हच्छे कि ना परिबाही, एक नम्बर हच्छे कि परिबाही बा कन्डाक्टर, परिबाही बा कन्डाक्टर कन्डाक्टर। दो नम्बर हच्छे तोमार कि अर्धपरिबाही, अर्धपरिबाही अर्धपरिबाही बा सेमिकंडक्टर, सेमिकंडक्टर। एवं तीन नम्बर हच्छे तोमार अंतरक बा इन्सुलेटर, इन्सुलेटर। ओके তাহলে পদার্থকে তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা বা কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। যাদের কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন ক্ষমতা সবথেকে উচ্চ মানের তাদেরকে আমরা বলি কি পরিবাহী। সমস্ত ধাতু হচ্ছে পরিবাহী, কারণ এদের কি এদের মুক্ত ইলেকট্রন সংখ্যা থাকে প্রচুর পরিমাণে। এদের মুক্ত ইলেকট্রন সংখ্যা থাকে তোমার 10⁻23 পার মিটার কিউব, অর্থাৎ এক ঘনমিটারে 10⁻23 সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে যারা তড়িৎ পরিবহন করতে সক্ষম। এই যে অন্তরক তোমরা দেখছো বা ইনসুলেটর, এর ক্ষেত্রে কি হয় না এদের তড়িৎ পরিবহন ক্ষমতা একবারেই কম হয়, মানে এতে মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। এতে মুক্ত ইলেকট্রন সংখ্যা একদম থাকে না, যার ফলে কি এ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। ওকে, তো এর মুক্ত ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি সেটা হচ্ছে 10⁹ পার মিটার কিউব, যেটা যথেষ্ট নয়, যেটা যথেষ্ট নয় তো তড়িৎ পরিবহন করার ক্ষেত্রে। বুঝতে পারলে, যেটুকু দরকার সেটুকু নেই এর। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না এটা ভ্যারি করে। যেমন ধরো বিশুদ্ধ অর্ধপরিবাহী কি আছে, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হয় না যে তড়িৎ পরিবহন ক্ষমতা যদি আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখি তাহলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা কি হয় না এই যে পরিবাহীর থেকে কম হয় কিন্তু অন্তরকের থেকে বেশি হয়, অর্থাৎ এ অর্ধপরিবাহী অর্থাৎ ফুল পরিবাহী নয়। ঠিক আছে, মানে তড়িৎ পরিবহন ক্ষমতা অর্ধেক মানের। তাহলে এদের ক্ষেত্রে এদের মুক্ত যে ইলেকট্রন সংখ্যা কি হয় না 10⁻19 পার মিটার কিউব হয়, আর এর ক্ষেত্রে হয় 10⁻16 পার মিটার কিউব। এবার দেখে তোমাদের মনে হতে পারে স্যার এই সংখ্যাটা তো অনেক, কিন্তু মনে রাখবে যদি আমরা কারেন্ট দেখি যে কত কারেন্ট ফ্লো করছে এদের মধ্য দিয়ে, তা জার্মেনিয়ামের ক্ষেত্রে এই কারেন্টের যে ভ্যালুটা হয় মাইক্রো অ্যাম্পিয়ারে। মাইক্রো অ্যাম্পিয়ার মানে কত 10⁻⁻6 অ্যাম্পিয়ারে কি হয় কারেন্ট ফ্লো হয় এই জার্মেনিয়ামের মধ্য দিয়ে। আর সিলিকনের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হয় না ন্যানো অ্যাম্পিয়ার, অর্থাৎ 10⁻⁹ অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হয়। তো বুঝতে পারছো যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ইলেকট্রন ঘনত্ব রয়েছে তার সত্ত্বেও মাইক্রো অ্যাম্পিয়ারে ন্যানো অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে অন্তরের ক্ষেত্রে কি কেস ঘটবে যে কারেন্ট ফ্লোই হবে না। ওকে, আর কন্ডাক্টের ক্ষেত্রে খুব ভালো আমরা কারেন্ট পাই। সমস্ত মেটাল হচ্ছে এই পরিবাহী বা কন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টর যেটা আমরা পড়বো তার নেচার কি, মনে রাখবে প্রত্যেকটা সেমিকন্ডাক্টরের লাস্ট যে অরবিট একটা সিলিকন কিংবা জার্মেনিয়াম যে পরমাণু, এদের পরমাণুর যে লাস্ট যে অরবিট অর্থাৎ যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স অরবিট, সেখানে 4টি করে ইলেকট্রন থাকে। কটা থাকে ইলেকট্রন না 4টি করে ইলেকট্রন এদের থাকে। এবার তোমরা জানো যে সবাই কি চায় না অষ্টক পূর্তি করতে চাই, অর্থাৎ সবাই চাইবে কি যে আমরা অষ্টক পূর্তি করি। কি করি না অষ্টক পূর্তি করি, অর্থাৎ লাস্ট যে অরবিট সেটাতে 8টা ইলেকট্রন ফুলফিল করি। তাহলে এরা কি করে না এরা কিন্তু কাউকে ইলেকট্রন দিতেও পারবে না যে 4টি ইলেকট্রন দিয়ে দাও, কিংবা কেউ এদেরকে 4টি ইলেকট্রন দেবেও না। তো এরা কি করে না সমযোজী বন্ধন তৈরি করে, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড করে। এও কি করে তার 4টি ইলেকট্রন দেয়, আর পাশে যে আছে সেও 4টি ইলেকট্রন দেবে, দিয়ে কি হবে একটা সমযোজী বন্ধন তোমার কি হবে তৈরি হবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। অর্থাৎ এরা অনেকটা ব্যবসায়িক মাইন্ডেড, অনেকটা ব্যবসায়িক মাইন্ডেড। আমরা দেখবে যখন মাধ্যমিকে পার্টনারশিপের অঙ্ক করেছিলাম অংশীদারি কারবার, তখন দেখেছিলাম কি এক বন্ধু দিল এত টাকা, অন্য বন্ধু দিল এত টাকা, এত টাকা দিয়ে ব্যবসাটা শুরু হলো। সেই ব্যবসায় লাভ হলো, দিয়ে তাদের কি লভ্যাংশের অনুপাতে ভাগ হলো। তো এরাও কি করে না সমানভাবে কি করে কন্ট্রিবিউট করে ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন করে এবং সবাই কি করে অষ্টক পূর্তি লাভ করে।
বুঝতে পারলে? এবার এই যে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, এদের লাস্ট যে অরবিট সেটাতে একটি কি দুটি কি তিনটি এতে ইলেকট্রন থাকে, তার বেশি ইলেকট্রন থাকে না, এসে ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং অষ্টক পূর্তি লাভ করে, তাই এটা কি ইলেকট্রোপজিটিভ। যাই হোক, তাহলে আমরা পরিবাহী অর্ধপরিবাহী আমরা অন্তরক সম্পর্কে বুঝলাম। এবার আমরা ডিটেলসে দেখব যে অর্ধপরিবাহী সম্বন্ধে আমরা আস্তে আস্তে ডিটেলসে পড়ব। তার আগে আমাদের জানতে হবে যে এনার্জি ব্যান্ড থিওরি বা শক্তিপটি তত্ত্ব এবং সেটা কি এবং কিভাবে সেই শক্তিপটি তত্ত্বের সাহায্যে আমরা পরিবাহী অর্ধপরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য করতে পারবো। তো চলো আমরা দেখে নিই। এনার্জি ব্যান্ড থিওরি বা শক্তিপটি তত্ত্ব অনুযায়ী একটি পদার্থের দুই ধরনের শক্তি স্তর থাকে। একটা হচ্ছে যোজ্যতাপটি, একটা হচ্ছে তোমার কি যোজ্যতাপটি বা বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড বা বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা শক্তির গ্যাপ থাকে এবং এর উপরে থাকে পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। ওকে, এই যে ব্যাপার। আর এই দুটো ব্যান্ডের মাঝে যে গ্যাপটা এটা বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ অঞ্চল বলছে ফরবিডেন এনার্জি গ্যাপ বা এটা বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল। ওকে, এবার তোমরা বলো স্যার এটা কি করে এগুলো তৈরি হলো, এই যে যোজ্যতাপটি বা ভ্যালেন্স ব্যান্ড কি করে তৈরি হলো, স্যার কন্ডাকশন ব্যান্ড কি করে তৈরি হলো। দেখো, যোজ্যতা কথাটা মানে কি, মানে লাস্ট যে অরবিট অর্থাৎ একটা পরমাণুর শেষ যে অরবিট, সেই শেষ অরবিটে ঘূর্ণায়মান যে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন এবং শেষ যে কক্ষ তাকে বলা হচ্ছে যোজ্যতা কক্ষ। এবার একটা যে পদার্থ সেটা হতে পারে কন্ডাক্টর, হতে পারে সেমিকন্ডাক্টর, হতে পারে ইনসুলেটর, অর্থাৎ পরিবাহী অর্ধপরিবাহী বা অন্তরক পদার্থ হোক না কেন, সেই পদার্থের মধ্যে কি হয় অসংখ্য পরমাণু থাকে। এবার প্রত্যেকটা যে পরমাণু তার লাস্ট অরবিট বা ভ্যালেন্স যে অরবিট বা যোজ্যতা কক্ষ থাকে এবং যোজ্যতা কক্ষে থাকা যে ইলেকট্রনের যে শক্তির মাত্রা বা শক্তির যে লেভেল থাকে ভিন্ন ভিন্ন। এই শক্তির যে লেভেলগুলো পরপর জুড়ে গিয়ে, অর্থাৎ কারো শক্তি কম, কারো শক্তি একটু বেশি, কারো শক্তি তার থেকে বেশি, কারো শক্তি তার থেকে বেশি, এইভাবে কি সেই শক্তিগুলো পরপর জুড়ে গিয়ে, অর্থাৎ কম থেকে বেশি পরপর শক্তিগুলো জুড়ে গিয়ে একটা শক্তি স্তর তৈরি করে বা ব্যান্ড তৈরি করে। ব্যান্ড মানে কি, হাতে যে আমরা রিস্ট ব্যান্ড পরি, ব্যান্ড কি হয় চওড়া হয়, তাহলে ব্যান্ড মানে কি এবং সেটা খুব মোটাও হয়, অর্থাৎ স্তর থাকে তার। তাহলে এখানে কি হয় না, যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন অর্থাৎ একটা পদার্থের মধ্যে অসংখ্য যে পরমাণু, সেই পরমাণু প্রত্যেকটা যে যোজ্যতা কক্ষ, সেই কক্ষে থাকা যে ইলেকট্রনের যে শক্তি, তার শক্তির লেভেল ভিন্ন ভিন্ন হয় এবং তারা কি একটা স্তর বা ব্যান্ড তৈরি করে বা পটি তৈরি করে, যেটা বলা হচ্ছে যোজ্যতা পটি। এই যোজ্যতা পটির মধ্যে কি প্রতিটি ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড করে থাকে, অর্থাৎ দুটো ইলেকট্রন কি কোভ্যালেন্ট বন্ড করে থাকে। আর এখানে থাকা ইলেকট্রন কিন্তু পুরোপুরি মুক্ত হয় না, এখানে থাকা যে ইলেকট্রন সেটা পুরোপুরি মুক্ত হয় না, তার সঙ্গে যে পরমাণুর যে নিউক্লিয়াস বা পরমাণুর সঙ্গে তার একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। ওকে, এবার যদি আমরা বাইরে থেকে শক্তি সাপ্লাই করি তাহলে কি হবে, এই কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক করে যাবে, ইলেকট্রন মুক্ত হবে এবং সেটা জাম করে চলে যাবে যে অঞ্চলে, সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। এবার এরও কি আছে, শক্তির অনেকগুলো লেভেল আছে, কম থেকে একদম বেশি অবধি, সেই লেভেলগুলো পরপর জুড়ে গিয়ে কি হয় না কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি তৈরি হয়। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই দুটো যে ব্যান্ড অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা, শক্তির যে গ্যাপ, সেটাকেই বলা হচ্ছে কি নিষিদ্ধ অঞ্চল। কারণ এই দুটো কি একদম আলাদা। যখন ইলেকট্রনটা পরিবহন পটিতে চলে গেল তখন সে পুরোপুরি মুক্ত, তাহলে মনে রাখবে যখন ইলেকট্রনটা পরিবহন পটিতে চলে যাচ্ছে ইলেকট্রন, তখন সেটা কি পুরোপুরি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এটা একদম ফ্রি ইলেকট্রন, এটা এবারে কি হবে না ওই পদার্থের কি হবে, পরমাণু থেকে পরমাণু সে কিন্তু ঘুরে বেড়াবে, সে বিচলন করবে। ওকে, আর এখানে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয় যখন ইলেকট্রনটা যোজ্যতা পটি থেকে যখন সেটা চলে যাবে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটিতে, যে ফাঁকা জায়গাটা এখানে তৈরি হয় তাকে বলা হচ্ছে হোল, তাকে বলা হচ্ছে হোল। মনে রাখবে তাহলে ইলেকট্রনের না থাকা বা অ্যাবসেন্স অফ ইলেকট্রন, দিস ইজ হোল। বুঝতে পারলে, যেখানে ইলেকট্রন ছিল আজ নেই, যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেটাই হচ্ছে কি হোল।
এবার মনে রাখবে যে হোলের চার্জ কি হয়, একটা ইলেকট্রনের চার্জের সমান হয় কিন্তু পজিটিভ হয়, এটা তোমরা মনে রেখো। ওকে, এবার দেখো এই যে নিষিদ্ধ অঞ্চল, এই নিষিদ্ধ অঞ্চলের উপর ভিত্তি করে কি হয় না পদার্থ তিন রকম হয়। পরীক্ষায় কোশ্চেন আসবে কি না শক্তিপটি তত্ত্বের সাহায্যে পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য করো। তোমার শুধুমাত্র ছবিগুলো আঁকতে হবে। কিভাবে তোমরা আঁকবে দেখো, কিভাবে ছবিটা কিভাবে তোমরা দেখাবে। তোমরা দেখো শর্টে দেখাচ্ছি, তোমরা কন্ডাকশন ব্যান্ডকে লিখবে সিবি আর ভ্যালেন্স ব্যান্ডকে লিখবে ভিবি। ওকে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। মনে রাখবে এই যে গ্যাপটা অর্থাৎ শক্তির যে গ্যাপ, যদি এই গ্যাপটা গ্রেটার দেন হয় 3 ইলেকট্রন ভোল্ট, গ্রেটার দেন কত হয় 3 ইলেকট্রন ভোল্ট, তখন সেটাকে বলা হয় অন্তরক। কি বলা হয়? অন্তরক বা ইনসুলেটর। অর্থাৎ কি না বাইরে থেকে শক্তি সাপ্লাই করলেও এখানে ইলেকট্রন ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করলেও তারা কি জাম করে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, কারণ এতটাই শক্তির গ্যাপ থাকে। ঠিক আছে, ওই জন্য এগুলোকে বলা হচ্ছে অন্তরক। এবার যদি কি হয় শক্তির গ্যাপটা একটু কমে যায়, কন্ডাকশন ব্যান্ড আর বললাম কি ভ্যালেন্স ব্যান্ড। যদি এই শক্তির গ্যাপটা যদি কমে কত হয় না লেস দেন হয় 3 ইভি, তখন সেটাকে আমরা বলবো অর্ধ পরিবাহী। তখন সেটা কি বলবো? অর্ধ পরিবাহী। বাইরে থেকে যদি আমরা শক্তি সাপ্লাই করি তাহলে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে, ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, তার পরিবহন ক্ষমতাও বৃদ্ধি পাবে, তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং যদি বলি পরিবাহী, তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি হয় এদের মধ্যে কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, দুটো অঞ্চল কি করে থাকে তোমার ওভারল্যাপ করে থাকে। এটা কি ওভারল্যাপিং রিজিয়ান, অর্থাৎ দুটোর মধ্যে কোনো গ্যাপই নেই, এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ান। এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ান, এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ান। ওকে, তাই কি হয় না সাধারণ তাপমাত্রায় অর্থাৎ বাড়ির তাপমাত্রায় কি হয় এখানে মুক্ত ইলেকট্রন কিন্তু এর মধ্যে বিচরণ করতে পারে, এর মুক্ত ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এইভাবে তিনটে ছবির এঁকে আমরা কিন্তু অন্তরক, অর্ধপরিবাহী এবং পরিবাহীর মধ্যে পার্থক্য করতে পারবো। দেখাবো যে কি ধরনের গ্যাপ রয়েছে এখানে। যেমন কি হয় এনার্জি গ্যাপটা 0, কোনো গ্যাপই নেই এখানে। মনে রাখবে যে জার্মেনিয়ামের ক্ষেত্রে এই গ্যাপটার মান হয় 0.67 ইভি এবং সিলিকনের ক্ষেত্রে গ্যাপটা হয় 1.11 ইভি। ওকে, তাহলে আশা করি আমি তোমাদের এনার্জি ব্যান্ড থিওরিটা বোঝাতে পারলাম এবং তার সাহায্যে কিভাবে অন্তরক, পরিবাহীর মধ্যে পার্থক্য করতে হবে সেটাও আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার তাপমাত্রা পরিবর্তনে বা তাপমাত্রা বৃদ্ধিতে কিভাবে পরিবাহী এবং অর্ধপরিবাহীর রোধের পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের একটা গ্রাফ পরীক্ষায় দেয় যে রোধাঙ্ক ভার্সেস তাপমাত্রা, বলবে রোধ কিংবা রোধাঙ্ক, বললো রোধ বা রোধাঙ্ক ব্যাপারটা একই, ঠিক আছে তো, ভার্সেস কি তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা বা উষ্ণতা। দেখো মনে রাখবে যে যেটা পরিবাহী বা কন্ডাক্টর এর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা প্রচুর, এর মুক্ত ইলেকট্রন সংখ্যার কোনো ঘাটতি নেই। এবার যদি তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে কি হবে না ওই মুক্ত যে ইলেকট্রন সেই মুক্ত ইলেকট্রনগুলি ছোটাছুটি কিন্তু বেড়ে যাবে, তাদের বিচলন বেগ বেড়ে যাবে। এবার যদি তাদের ছোটাছুটির পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে দুটো ইলেকট্রনের মধ্যে ধাক্কার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ যত তাপমাত্রা বাড়াবো একটা পরিবাহীর মধ্যে বিচলন করা ইলেকট্রনের ধাক্কার পরিমাণ বৃদ্ধি পাবে, আর ধাক্কার পরিমাণ বাড়া মানে কি সে মুক্তভাবে কিন্তু আর বিচলন করতে পারছে না। তাহলে মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়ে যাবে না একটা পরিবাহীর রোধ বেড়ে যাবে। রোধ মানে কি বাধা, যেহেতু ধাক্কার পরিমাণ বাড়ছে সে ফ্রি মুভ করতে পারছে না, তাই তার কি রোধ বেড়ে যাচ্ছে। তাই মনে রাখবে তাপমাত্রা বৃদ্ধিতে একটা পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ওকে, তাহলে যদি বলে তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে এইভাবে আমরা বোঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, গ্রাফটা যে উষ্ণতা তোমার যত বৃদ্ধি পাবে, উষ্ণতা যত বাড়বে এর রোধও কিন্তু কি তার সমানুপাতে বৃদ্ধি পাবে। ওকে, এবার আমরা চলে আসবো অর্ধপরিবাহী। দেখো অর্ধপরিবাহীর মধ্যে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা আছে কিন্তু সংখ্যায় খুবই কম, কারণ আমরা কি ন্যানো অ্যাম্পিয়ারে মাইক্রো অ্যাম্পিয়ারে কি পাচ্ছি কারেন্ট পাচ্ছি। এবার তাপমাত্রা বৃদ্ধিতে কি হয় না ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড তোমার ব্রেক করে যায়, তাই না, ভ্যালেন্স ব্যান্ডে থাকা সেগুলো জাম্প করে যাবে কোথায় পরিবহন যে পটিতে, এবং তাহলে কি হবে না মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে
সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না মুক্ত ইলেকট্রন সংখ্যার ঘাটতিটা কমে যায়, মুক্ত এর সংখ্যা পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। যত মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে এর পরিবহন ক্ষমতা বাড়বে, এর তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়বে, তাহলে এর কি কমবে, রোধ কমবে বা বাধা কমবে। তাহলে মনে রাখবে এর উষ্ণতা বৃদ্ধিতে রোধ কি হয় এক্সপোনেনশিয়ালি এর কি হয় হ্রাস পায়। এটা কি না অর্ধপরিবাহীর জন্য, অর্ধপরিবাহীর জন্য, ঠিক আছে। দেখো তাহলে সেমিকন্ডাক্টর মনে রাখবে দু রকম, একটা যে বিশুদ্ধ একটা অবিশুদ্ধ, অর্থাৎ পিওর এবং ইমপিওর। তাহলে সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা পিওর মানে বিশুদ্ধ, পিওর সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ। পিওর কি কি আছে না যেটা বললাম সিলিকন, জার্মেনিয়াম, আরো প্রচুর আছে। তো সিলিকন, জার্মেনিয়াম এদের মধ্যে কি হয় না এরা বিশুদ্ধ, মানে এদের মধ্যে অন্য কিছু কিন্তু মিশে থাকে না, সিলিকনটা পিওর সিলিকন। এবং এতে কি না এতে মুক্ত ইলেকট্রন সংখ্যাও কম এবং এদের তড়িৎ পরিবহন করার ক্ষমতাও কম। আমরা দেখলাম যে সিলিকনের ক্ষেত্রে কি হয় না তড়িৎ পরিবহন করছে ন্যানো অ্যাম্পিয়ারে বা 10⁻⁹ অ্যাম্পিয়ারে, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কি দেখলাম না মাইক্রো অ্যাম্পিয়ারে। এবার ব্যাপারটা হচ্ছে এদের যে তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই কম, তাই এদের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করতে কি করি না আমরা ইমপিওর বা অবিশুদ্ধ, ইমপিওর অথবা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি করি না তৈরি করি, পিওর সেমিকন্ডাক্টর এবং ইমপিওর সেমিকন্ডাক্টর। তাহলে আমরা কি করি না ইমপিওর সেমিকন্ডাক্টর তৈরি করি। তাই এদের মধ্যে দুটো ভাগ আছে কি কি না একটা হচ্ছে এন টাইপ, একটা এন টাইপ, আর একটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পরীক্ষায় দেবে যে কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় আর কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। এন টাইপ সেমিকন্ডাক্টরের সংখ্যা লঘুকে, সংখ্যা গুরুকে, পি টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরুকে, সংখ্যা লঘুকে। দেখো এন টাইপ কিভাবে তৈরি করি, মনে রাখবে একটা বিশুদ্ধ সিলিকনের মধ্যে, মনে রাখবে একটা বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে কি করা হয় না একটা পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল মানে কি যার লাস্ট অরবিটে বা যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন থাকে, সেই সমস্ত কি করা হয় না সেই পঞ্চযোজী মৌলকে ডোপিং করা হয়। ডোপিং করার অর্থ কি দেখো, ডোপিং কথার সঙ্গে তোমরা শুনেছো ফুটবল খেলাতে বিভিন্ন ধরনের স্পোর্টসে কি হয় ডোপিং টেস্টে ধরা পড়ে তারা কিন্তু বাদ যায়, ঠিক আছে খেলা থেকে। তো ডোপিং মানে কি না এমন কিছু শরীরের মধ্যে তোমার পুশ করা যাতে কি করা হবে না শরীরটা আরো এনার্জাইজড হয়ে যাবে। ঠিক তেমনি এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা এমন কিছু পুশ করব, এমন কিছু জিনিস ও বাইরে থেকে ওর মধ্যে দিয়ে দেব যাতে করে কি হবে ওর কি বল তড়িৎ পরিবহন ক্ষমতাটা বহু গুণে বেড়ে যাবে। তো কি করা হয় একটা বিশুদ্ধ ধরো এর কি নিয়ম না বলছে এন টাইপের মধ্যে কি বললাম পঞ্চযোজী মৌল মানে কে কে আছে হতে পারে তোমার কি আর্সেনিক। তো আর্সেনিক আমরা কি করে ডোপিং করব, আর্সেনিক হচ্ছে একটা পঞ্চযোজী। তো বলছে যে 10,000 পিওর সেমিকন্ডাক্টর পরমাণুর মধ্যে একটা কি করা হয় পঞ্চযোজী মৌল ডোপিং করা হবে। এটা হচ্ছে ডোপিং করার মাত্রা, বেশি পরিমাণ ডোপিং করলেও কিন্তু জিনিসটা ভালো নয়। তাহলে কি করতে হবে ধরো 10,000 সিলিকন বিশুদ্ধ সিলিকনের মধ্যে একটা কি করব আর্সেনিক ডোপিং করব। তাহলে আর্সেনিক কি বলে পঞ্চযোজী, তাহলে এর লাস্ট যে অরবিট সেই লাস্ট যে অরবিটে কি থাকবে 5টা তোমার ইলেকট্রন থাকবে, ওকে 5টা কি থাকবে ইলেকট্রন থাকবে। এবার যখনই আর্সেনিক ডোপিং করা হলো সিলিকনটার মধ্যে, সিলিকন কি করবে আগেই বলেছি এরা হচ্ছে ব্যবসাদার লোক, এরা কি করে না কোভ্যালেন্ট বন্ড করে, ওকে এরা কি করে না কোভ্যালেন্ট বন্ড করে। তাহলে কি করবে ওই যে সিলিকন যে পদার্থটা তার যত যত পরমাণু আছে তা সব ছুটে আসবে, কি করবে না আর্সেনিকের সঙ্গে সব কোভ্যালেন্ট বন্ড করতে ছুটে আসবে, বুঝতেই পারছো ঠিক আছে। তো তাহলে কোভ্যালেন্ট বন্ড করতে ছুটে আসবে। তাহলে দেখো তাহলে কি হলো এখানে যে 4টে যে কোভ্যালেন্ট বন্ড হলো 4 দুগুণে 8টা ইলেকট্রন কিন্তু পূর্ণ হয়ে গেল, তো অষ্টক পূর্তি হয়ে গেল। বাড়তি থাকলো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা হয়ে যাবে ফ্রি ইলেকট্রনটা হয়ে যাবে কি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন এটা হয়ে যাবে, বুঝতে পারছো এটাই হয়ে যাবে কি ফ্রি ইলেকট্রন। তাহলে যখনই আমরা কি করছি না একটা পঞ্চযোজী মৌল ডোপিং করছি আমরা একটা ফ্রি ইলেকট্রন কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছি। যখনই ফ্রি টেস্টটা পাচ্ছি এর কন্ডাক্টিভিটি কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটা বিশুদ্ধ সিলিকনকে আমরা এন টাইপ অর্ধপরিবাহীতে কনভার্ট করতে পারি। তা যদি পরীক্ষার সময় কি লিখবে যেটা বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে পঞ্চযোজী মৌল আর্সেনিক ডোপিং করলে কি হয় না সেটা এন টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়।
দিয়ে এই ছবিটা তোমরা আঁকবে। এবার দেখো এখানে কি হলো না একটা ইলেকট্রন তুমি কি পেলে বেশি পেলে, তাহলে সংখ্যায় কি হলো বেশি না ইলেকট্রন হলো বেশি, তাই মনে রাখবে যে এখানে সংখ্যা গুরু বাহক কে হচ্ছে না ইলেকট্রন। এবার দেখো যখন এই ইলেকট্রনটা ফ্রি হয়ে বেরিয়ে যাবে তাহলে এখানে ফাঁকা জায়গা তৈরি হবে, তো হোল তৈরি হবে। এবার সেই হোলটাকে পূর্ণ করতে আশেপাশে ইলেকট্রন তোমার ছুটে আসবে, অর্থাৎ গোটা পদার্থটার মধ্যে কি হবে ইলেকট্রন এবং হোলের কি হবে সচলতা বৃদ্ধি পাবে, তার মানে ওর কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। তার মানে কি বুঝতে পারলে এর মধ্যে হোলও আছে, কিন্তু হোলটা কি হবে ইলেকট্রনের সংখ্যায় কম, তাই সংখ্যা লঘু কে হবে না হোল। তাহলে এন টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন, সংখ্যা লঘু হচ্ছে হোল। এবার আমরা আসি পি টাইপ। পি টাইপ কি না বলছে যেটা বিশুদ্ধ সিলিকন কিংবা জার্মেনিয়াম একটা অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে একই মাত্রা 10,000-এর মধ্যে একটি কি করব ত্রিযোজী মৌল বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ডোপিং করব, যেমন বোরন কিংবা তোমার অ্যালুমিনিয়াম তোমরা করতে পারো, ডোপিং করতে পারো। তো ধরো বোরন ডোপিং করলাম, তাহলে বোরন ডোপিং করলে কি হবে না এর লাস্ট যে অরবিট সেই লাস্ট অরবিটে কি আছে ট্রাইভ্যালেন্ট, অর্থাৎ 3টে কি আছে না ইলেকট্রন আছে। তাহলে কি হবে যখনই ডোপিং করা হলো তার সিলিকন যে পরমাণুগুলো কি করবে না তার সঙ্গে কিন্তু কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে তারা আবদ্ধ হবে। ওকে, সমযোজী বন্ধনে কি হবে না তোমার আবদ্ধ হবে। এবার দেখো তার 3 × 6টা হলো। এবার আরেকটা সিলিকন যখন ছুটে আসবে, ও যখন শুনতে পাবে যে কি সবাই চলো বন্ড করতে হবে, আমাকে বন্ড তৈরি করতে হবে, তোমার কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হতে হবে, তখন থেকে দেখছে আর কিন্তু বোরনের কোনো ইলেকট্রন মানে বেঁচে নেই, অর্থাৎ ফাঁকা জায়গা রয়েছে। আর ফাঁকা জায়গা মানে কি হোল, ইলেকট্রন না থাকা মানে কি হোল, তখন ও কিন্তু ওই হোলের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করবে। অর্থাৎ বুঝতে পারছো যে যখনই আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিচ্ছি তখনই কিন্তু কি একটা এক্সট্রা হোল তৈরি হচ্ছে। বুঝতে পারলে যতগুলো ছিল ইলেকট্রন তারা কোভ্যালেন্ট বন্ড করলো, কিন্তু আরেকটা দরকার ছিল যাতে করে 8টা কি হয় পূর্ণ হয়, অষ্টক পূর্তি হয়, কিন্তু সেখানে ইলেকট্রন নেই। আর ইলেকট্রন না থাকা মানে কি যেখানে ইলেকট্রন থাকে না, যেখানে একটা ইলেকট্রন ছিল সেটা হচ্ছে হোল, তাহলে এখানে হোল তৈরি হবে একটা। আর এই যে এক্সট্রা হোল তৈরি হলো এটাই কি করবে না এর কন্ডাক্টিভিটি বাড়িয়ে দেবে। বুঝতে পারলে জিনিসটা, কারণ যখনই হোল তৈরি হবে ইলেকট্রন ছুটে আসবে এই জায়গাটাকে পূর্ণ করতে, যেখান থেকে ইলেকট্রন ছুটে আসবে সেখানে আর নতুন হোল তৈরি হবে, অর্থাৎ গোটা মানে পরিবাহীটা জুড়ে, গোটা মানে অর্ধ পরিবাহী জুড়ে কি হবে, পরিবাহী নয় অর্ধ পরিবাহী জুড়ে কি হবে ইলেকট্রন এবং হোলের সংখ্যা বৃদ্ধি পাবে, ওদের সচলতা বৃদ্ধি পাবে এবং তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়বে। এবার দেখো যেহেতু এখানে এক্সট্রা হোল তৈরি হলো, তাই পি টাইপের ক্ষেত্রে কি হয় না সংখ্যা গুরু বাহক হয় হোল এবং সংখ্যা লঘু বাহক হয় ইলেকট্রন। তো তোমরা এভাবে এগুলো পড়বে। এবার পরীক্ষায় একটা কোশ্চেন আসে, বলছে যে এন টাইপ এবং পি টাইপের কি করো না এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকো বা শক্তিপটি চিত্র অঙ্কন করো। দেখো কিভাবে আঁকবে, সেই একইভাবে তোমরা আঁকবে। দেখো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর ধরো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবার কি হয় না এন টাইপের ক্ষেত্রে কি হয়, দেখো প্রথমে আমরা দেখবো এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো এন টাইপের যে ফ্রি ইলেকট্রন আমরা পাচ্ছি সেগুলো কি হয় না তারা একটা শক্তি স্তরে গিয়ে জমা হয়, এবং সেই শক্তি স্তরটা মনে রাখবে যে কন্ডাকশন ব্যান্ডের নিকট হয়। দেখো এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটার একদম মাঝে কিন্তু নয়, কন্ডাকশন ব্যান্ডের কাছে কি হচ্ছে একটা শক্তি স্তর তৈরি হচ্ছে, যেখানে ইলেকট্রনগুলো কি হচ্ছে জড়ো হচ্ছে। এই শক্তি স্তরটাকে আমরা বলি ফার্মি শক্তি স্তর। এটা কি বলি, এটা বলি ফার্মি শক্তি স্তর বা ফার্মি এনার্জি লেভেল। এবং এই লেভেলটা কি করে না ইলেকট্রন যেহেতু আছে ইলেকট্রন ডোনেট করে, তাই এর নাম হচ্ছে ডোনার বা দাতা শক্তি স্তর। বলতে পারো যে দাতা ফার্মি স্তর, এই স্তর নাম হচ্ছে দাতা ফার্মি স্তর। দেখো এবার কি হয়ে গেল না ইলেকট্রন থেকে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপটা বেড়ে গেল, অর্থাৎ একটু যদি আমরা কি বাইরে থেকে শক্তি দিয়ে দিই, একটু তাপমাত্রা বাড়িয়ে দিই, তাহলে কি হবে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং তার হয়ে যাবে কি ফ্রি। বুঝতে পারলে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা কমে গেল। তো এটা হচ্ছে এন টাইপের কি শক্তিপটি চিত্র। এবার যদি পি টাইপের ক্ষেত্রে ছবিটা আঁকি তা কি আঁকবো, দেখো যদি পি টাইপের ক্ষেত্রে এই ছবিটা আমরা আঁকি তাহলে কিভাবে আমরা আঁকবো। দেখো এটা তোমার কি ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড। তো পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে না পি টাইপে আমরা এক্সট্রা হোল পাচ্ছি, এক্সট্রা কি পাচ্ছি হোল পাচ্ছি। তো হোলগুলো কি হবে না ভ্যালেন্স ব্যান্ডের কাছে একটা ফার্মি স্তরে তারা কি হবে না জড়ো হবে। বুঝতে পারলে, যেহেতু ইলেকট্রন কি করে, যেহেতু হোল কি করে ইলেকট্রন গ্রহণ করে, তাই এটাকে বলা হচ্ছে গ্রহিতা, এটা গ্রহিতা ফার্মি স্তর। কি বলা হচ্ছে গ্রহিতা ফার্মি স্তর। তাহলে পরীক্ষা যদি বলে যে এন টাইপ এবং পি টাইপ, এটা এন টাইপ এবং পি টাইপের
শক্তি পটচিত্র অঙ্কন করো, তো তোমরা এই দুটো ছবি এঁকে দিও। আর যদি বলে কিভাবে এন টাইপ পি টাইপ করবো, যা বললাম সেটা লিখবে এবং ছবি আঁকবে। চলো চলে যাচ্ছি আমরা নেক্সট আলোচনাতে। দেখো এবার আমরা দেখে নেব ভর ক্রিয়া সূত্র বা মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল অথবা বলা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র, এই সূত্র কি বলছে? বলছে একটা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, সেটা হতে পারে এন টাইপ অথবা পি টাইপ, তাতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে এনই এবং হোলের সংখ্যা ঘনত্ব এনএইচ, এদের যে গুণফল, সেই গুণফলের মানটা সবসময় ধ্রুবক। যার মান কত না, একটা বিশুদ্ধ বা পিওর সেমিকন্ডাক্টরে ইলেকট্রন বা হোলের যে সংখ্যা তার বর্গ, তার সেই বর্গের সমান। একটা বিশুদ্ধ যে অর্ধ পরিবাহী, তাতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই হোল থাকে। তো সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে ইলেকট্রন কিংবা হোলের সংখ্যা হচ্ছে এনআই, আর অবিশুদ্ধ বা ইমপিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব এনই, হোলের সংখ্যা ঘনত্ব এনএইচ। এদের গুণফলটা কি হচ্ছে না, এনআই এর যে বর্গ তার সঙ্গে সমান হচ্ছে। এটাই হচ্ছে মাস অ্যাকশন ল বা ভর ক্রিয়া সূত্র। দেখো এবার সেমিকন্ডাক্টর ফিজিক্সের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিএন জাংশন। এই পিএন জাংশনের উপরে ডিপেন্ড করে কিন্তু কি হবে না, আমরা পরবর্তী ডায়োড এবং ট্রানজিস্টর এগুলো পড়াশোনা করব। ওকে, তো ব্যাপারটা কি হচ্ছে যে পিএন জাংশন কিভাবে আমরা তৈরি করব। দেখো তাহলে ব্যাপারটা প্রথমে কি করব না, একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী, সেটা সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক আমরা নেব। এবার এর একটা পোর্শন জুড়ে কি করব না, আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বোরন ডোপিং করব। তাহলে এই সাইডটা হয়ে যাবে কি সাইড না, পি সাইড। এই সাইড হয়ে যাবে কি সাইড না, পি সাইড। যখনই পি সাইড হলো তখন কি হবে, এখানে সংখ্যাগুলো থাকবে হোল, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু হোল এখানে আমরা পেয়ে যাব, প্রচুর পরিমাণে এখানে হোল পেয়ে যাবো, সংখ্যাগুলো থাকবে হোল, আর সব পজিটিভ চার্জ এবং সব ফাঁকা জায়গা, ইলেকট্রনের ঘাটতি। আর এই সাইডটাতে কি করব না, আমরা পঞ্চজি মৌল আর্সেনিক ডোপিং করব। তাহলে আর্সেনিক ডোপিং করার জন্য কি হবে না, এই সাইডটা হয়ে যাবে এন সাইড। কি সাইড হবে, এন সাইড। ওকে, আর এদিকে কি পাবো না, প্রচুর পরিমাণে তোমার ইলেকট্রন আমরা সংখ্যা গুরু বাহক হিসাবে আমরা পাবো। ওকে, সংখ্যা গুরু বাহক হিসাবে আমরা প্রচুর ইলেকট্রনস পাবো। দেখো এবার কি হবে, প্রচুর পরিমাণে আমরা ইলেকট্রনস পেলাম। এবার প্রকৃতি কি করে না, সাম্য পছন্দ করে, তার জন্য ব্যাপন প্রক্রিয়ার সৃষ্টি হয়। ব্যাপন মানে কি না, যখন কি হয় না উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কি হয় না, একটা কি হয় না গতিশীলতা তৈরি হয়, একটা ব্যালেন্স করার জন্য, ঘনত্বে ব্যালেন্স করার জন্য, তখন কি বলা হয় ব্যাপন। তো এক্ষেত্রে কি হয় না, এন সাইড থেকে ইলেকট্রন কি হবে না পি সাইডের দিকে তোমার চলে আসবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, এবং ওই হোলগুলোকে পূর্ণ করতে। ফলে কি হবে, এই যে তোমার কি পিএন সংযোগ, এই যে পিএন সংযোগ বরাবর কি হয়ে যাবে না, সংযোগ বরাবর পি এর এই সাইডগুলো হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো এসে জড়ো হবে। কি হবে, ইলেকট্রন জড়ো হবে। এবার যেহেতু এই সাইড থেকে ইলেকট্রন আসছে, তাই এই সাইডগুলো হবে প্লাস, অর্থাৎ এখানে হোলের সৃষ্টি হবে। এবার কি হবে, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পি এর দিকটা হয়ে যাবে নেগেটিভ, এন এর দিকটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু এমনিতে যদি আমরা দেখতে যাই, এনটা কি, এন এর ক্ষেত্রে যেহেতু সংখ্যাগুরু ইলেকট্রন, তাই ওভারঅল কি হয়ে যাচ্ছে, এনটা কিন্তু নেগেটিভ। আর পি এর ক্ষেত্রে যেহেতু হোলের সংখ্যা বেশি, তাই ওভারঅল পিটা পজিটিভ। কিন্তু সংযোগ বরাবর কি হয়ে যাচ্ছে, পিটা নেগেটিভ, পি সাইডটা নেগেটিভ সাইড হয়ে যাচ্ছে, এন সাইডটা হচ্ছে পজিটিভ সাইড। এবার কি হবে, যখন এইভাবে চার্জগুলো জড়ো হলো, তখন কিন্তু এই এন সাইড থেকে ইলেকট্রন আসা এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ কি, এই যে নেগেটিভ চার্জগুলো কি হবে না, এন সাইড থেকে ইলেকট্রন আসা বন্ধ করে দেবে। আর এন এর দিকে এই যে সংযোগ বড় পজিটিভ চার্জ, এ কি করবে, পি সাইড থেকে হোলগুলোকে আসতে বাধা দেবে। ফলে এখানে একটা ব্যারিয়ার বা একটা প্রাচীর তৈরি হবে। এইটাকে আমরা বলছি কি, বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। এটাকে আমরা বলছি বিভব প্রাচীর বা বলছি তোমার পোটেনশিয়াল ব্যারিয়ার। এবং এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারের মাঝের যে জায়গাটা, এটাকে আমরা বলছি কি নিঃশেষিত অঞ্চল।
নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন জোন, এটা বলছি নিঃশেষিত অঞ্চল বা এটা বলছি ডিপ্লেশন জোন। তাহলে কি বুঝলে? দেখো ব্যারিয়ার মানে কি, প্রাচীর মানে কি, এটা বাধা, যাওয়া আসা বন্ধ। তা যখনই এখানে পিএন সংযোগ তৈরি হয়ে গেল তখনই কি হয়ে গেল না এন সাইড থেকে যেহেতু ইলেকট্রন ব্যাপন প্রক্রিয়ায় পি এর দিকে এলো এবং এই হোলগুলো গেল কোন দিকে না এন এর দিকে, তাই কি হলো না একটা ব্যারিয়ার তৈরি করে দিল যাতে করে আর ইলেকট্রন হোলের ব্যাপন না ঘটে। ওকে, তো এইটাকে বলছে বিভব প্রাচীর। কারণ বুঝতে পারছো যে পজিটিভ টু নেগেটিভ কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আর যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে কি আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল বা বিভব আছে, তাই এটাকে বলছে বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। এবং পোটেনশিয়াল ব্যারিয়ার বরাবর এই যে মাঝের যে অঞ্চলটা এটা বলছে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন জোন। এবার আমরা দেখব যে একটা পিএন সংযোগকে কিভাবে বায়াসিং করা হয় বা পিএন সংযোগের বায়াসিং কি। তাহলে পিএন সংযোগ বায়াস বা বায়াসিং অফ পিএন সংযোগ, তো মনে রাখবে একটা পিএন সংযোগের সঙ্গে যদি ব্যাটারি যুক্ত করি তখনই সেটা হবে, তখনই বলবো যে পিএন সংযোগটা বায়াসের মধ্যে আছে। এবার মনে রাখবে যদি পি এর সঙ্গে আমরা পজিটিভ এবং এন এর সঙ্গে যদি আমরা নেগেটিভ যুক্ত করি, পি এর সঙ্গে পজিটিভ এন এর সঙ্গে নেগেটিভ যুক্ত করি তখন সেটা হবে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, সেটা হবে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, সম্মুখ বায়াস। ওকে, সম্মুখ বায়াস। আর যদি কি হয় না যদি এর উল্টো হয়, যদি এর উল্টো হয় অর্থাৎ যদি পি এর সাথে ব্যাটারির নেগেটিভ এবং এন এর সঙ্গে ব্যাটারির পজিটিভ যুক্ত করা হয় তখন সেটা হয় রিভার্স বায়াস, তখন সেটা হয় রিভার্স বায়াস, রিভার্স বায়াস বা বিপরীত বায়াস, রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। ওকে, তাহলে পিএন সংযোগের সঙ্গে ব্যাটারি যুক্ত করাকেই বলছে বায়াসিং। যদি পি এর সঙ্গে পজিটিভ এন এর সঙ্গে নেগেটিভ তাহলে ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ বায়াস, পি এর সঙ্গে নেগেটিভ এন এর সঙ্গে পজিটিভ হলে সেটা হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, আর জিনিস মনে রাখতে হবে যে পিএন সংযোগের প্রতীক বা চিহ্ন কি। দেখো পিএন সংযোগ চিহ্ন হচ্ছে এরকম একটা গেটের মতন, নট গেটের মতো দেখতে, কিন্তু নট গেটের সামনে একটা গোল থাকে, এখানে একটা দাগ থাকে, এটা হচ্ছে পিএন সংযোগের চিহ্ন। এই সাইডটাকে বলা হয় পি আর এই সাইডে বলা হয় এন, এটা হলো পিএন সংযোগের চিহ্ন বা প্রতীক। আচ্ছা, এবার পরীক্ষায় কি আসবে না এই যে পিএন সংযোগ যে বায়াসিং করা হলো এই বায়াসিং এর গ্রাফ আসবে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিং এর গ্রাফ এবং রিভার্স বায়াসিং এর গ্রাফ। দেখো একটা ছবির মধ্যেই আমরা দুটো বায়াসিং গ্রাফ আঁকবো। দেখো আমরা নিলাম এদিকে কারেন্ট আর এদিকে নিলাম আমরা ভোল্টেজ। ওকে, তো আমরা কি দেখছি, দেখো যদি যদি কি হয় তাহলে এখানে হবে কি ফরওয়ার্ড বায়াসিং গ্রাফটা, এখানে হবে ফরওয়ার্ড বায়াসিং গ্রাফ। তাহলে ফরওয়ার্ড বায়াসিং গ্রাফটা কেমন হয়, গ্রাফটা আঁকছি তো জিনিসটা তোমাদের বোঝাচ্ছি। দেখো তাহলে এটা হলো ফরওয়ার্ড বায়াসিং গ্রাফ। আর রিভার্স বায়াসিং গ্রাফটা কি হবে, কারেন্টটা প্রথমে একটু বাড়বে, তারপর কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, তারপর হুট করে কারেন্টটা কিন্তু বেড়ে যাবে। হুট করে কারেন্টটা কি হবে না কারেন্টটা হুট করে কারেন্টটা বেড়ে যাবে, কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, তারপর কারেন্টটা হুট করে কারেন্টটা বেড়ে যাবে। ওকে, অর্থাৎ এই যে কারেন্টটা হুট করে বেড়ে গেল এটা বলা হবে ব্রেকডাউন, বলা হবে ব্রেকডাউন, আর এই ভোল্টেজটা বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ। তো কেন এরকম হলো, কেন এরকম ঘটলো, দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ফরওয়ার্ড বায়াসিং, তো প্রথমে দেখো ভোল্টেজ বাড়লেও কিন্তু কারেন্ট পাওয়া যায়নি, মোটামুটি 0.1 ভোল্ট অবধি এরকম ঘটে, যে 0 থেকে 0.1 ভোল্ট অবধি কি হয়। এবার এটা কি ডোপিং এর ওপর ডিপেন্ড করে যে কোন একটা পিএন সঙ্গে ডোপিং কেমন। ধরো আমি ধরে নিলাম যে 0 থেকে 0.1 ভোল্ট অবধি কোনো কারেন্ট পাওয়া যায়নি, তারপর যখন ভোল্টেজ বাড়ানো হচ্ছে তখন কিন্তু কারেন্টটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তখন কারেন্টটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এবার এটা কেন হচ্ছে, দেখো প্রথমে এটা কি হচ্ছে যখন এখানে বায়াসিং দেওয়া হলো আমরা কি জানি না এই যে তোমার কি যে সংযোগ বরাবর একটা বিভব প্রাচীরের সৃষ্টি হয়। পি সাইডটা হয় তোমার কি, পি সাইডটা হয় নেগেটিভ, পি সাইডটা হয় নেগেটিভ মানে এই প্রাচীর বরাবর, আর এন সাইডটা হয় কি পজিটিভ। এন সাইডটা কি হয় না পজিটিভ। এবার কি হবে, এবার দেখো আমরা জানি কি পি হচ্ছে কি পজিটিভ, পি যদি দেখি পিটা তোমার কি মানে পিটা সমগ্রভাবে যদি দেখি পিটা পজিটিভ, কারণ পিতে কি আছে হোল আছে, আর এনটা কি বলে সমগ্রভাবে যদি দেখি পিটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে কি হবে এই যে পজিটিভ অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল সে কি করবে পি এর যে হোলগুলোকে সেগুলোকে কি করবে, পি থাকা যে হোল আছে সেই হোলগুলোকে কি করবে, সেই হোলগুলোকে
সে কিন্তু ঠেলবে, অর্থাৎ হোলগুলোর উপর ফোর্স অ্যাপ্লাই করবে এই সাইডে। আর এন সাইডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে কি করবে না এই যে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেই টার্মিনাল ফোর্স দেবে। ফলে কি হবে এর মধ্যে এই যে বিভব প্রাচীর বরাবর কি হবে একটা প্রচন্ড চাপের সৃষ্টি হবে। এবার একটা নির্দিষ্ট ভোল্টেজ অবধি কি হবে এই বিভব প্রাচীরটা স্টে করবে। ওই একটা নির্দিষ্ট ভোল্টেজ পর দেখা যাবে যে এই বিভব প্রাচীর বলে কিছু থাকবে না। যখন বিভব প্রাচীর বলে কিছু থাকবে না তখন হোল যাবে কোন দিকে না এই সাইডে, এটা হচ্ছে হোলের গতি আর এটা ইলেকট্রনের গতি। আমরা জানি যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে কি হয় কারেন্টটা ফ্লো করে, অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি কি যেদিকে হোল ফ্লো করছে কারেন্টটা তোমার সেদিকেই কিন্তু ফ্লো করছে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে কি হলো ব্যাটারি পজিটিভ টার্মিনাল কি করলো এই পি থাকা হোল মানে পজিটিভ চার্জকে কি করলো না বিকর্ষণ বল দিল, আর নেগেটিভ চার্জ কি করলো এন সাইডে থাকা ইলেকট্রনকে একটা বিকর্ষণ বল দিল। এই বিকর্ষণ বলের ফলে কি হলো না বিভব প্রাচীরটা একটা নির্দিষ্ট ভোল্টেজ ধরলাম 0.1 ভোল্টেজে বিভব প্রাচীরটা ব্রেক করে গেল। তখন ইলেকট্রন এবং হোল ফ্রিলি মুভ করতে থাকলো এবং কারেন্টটা কিন্তু হু হু করে বাড়তে থাকলো। তাহলে এই গ্রাফটা এই কারণে কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবার রিভার্স বায়াসের গ্রাফটা কেন প্রথমে এরকম কনস্ট্যান্ট কারেন্ট পেলাম, তারপর কেন এইভাবে বেড়ে গেল? দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি জানি না পোটেনশিয়াল যে বেরিয়ার সেই পোটেনশিয়াল বেরিয়ার বড় কি হচ্ছে না এখানে তোমার কি পি সাইডটা নেগেটিভ আর এন সাইডের দিকে পোটেনশিয়াল বেরিয়ার বরাবর পজিটিভ চার্জগুলো তোমার জড়ো হয়, এটা আমরা জানি। এবার কি হচ্ছে যখন কি করা হলো এই নেগেটিভ চার্জগুলো দেওয়া হলো, দেখো আমরা জানি কি পিটা কি বটে ওভারঅল পজিটিভ আর এনটা ওভারঅল কি বটে নেগেটিভ। তাহলে এই যে ব্যাটারির যে নেগেটিভ চার্জ পি এ থাকা হোলের যে পজিটিভ চার্জগুলোকে সেদিকে কি করবে তার নিজের দিকে টানবে, অর্থাৎ কি করবে আকর্ষণ করবে। আর এনের যে নেগেটিভ চার্জগুলোকে অর্থাৎ ইলেকট্রনগুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল টানবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে বিভব প্রাচীরটা শেষ হয়ে যাওয়ার বদলে অর্থাৎ সেটা ভ্যানিশ হয়ে যাওয়ার বদলে বিভব প্রাচীরের যে প্রাচীরটা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ বিভব প্রাচীর কিন্তু তোমার ভাঙবে না। যদি বিভব প্রাচীর না ভাঙে তাহলে তো কোনো কারেন্ট পাওয়ার কথা নয়, কারণ বিভব প্রাচীর থেকে যায় তাহলে ইলেকট্রন আর হোল তো যাওয়া আসা করতে পারবে না। যখনই এন সাইড থেকে ইলেকট্রন আসতে চাইবে তখন এই যে বিভব প্রাচীর বরাবর নেগেটিভ চার্জগুলো বাড়া দেবে, আর পি সাইড থেকে হোল যখন চাইবে যেতে তখন এদিকে পজিটিভ চার্জগুলো বাড়া দেবে। তাহলে কি করে এই কারেন্টটা আমরা পেলাম? দেখো আমরা ভুলে গেছি যে পিতে থাকতে পারে মেজরিটি কেরিয়ার হোল, কিন্তু পিতে কি আছে মাইনরিটি কেরিয়ার ইলেকট্রনও কিন্তু আছে দু চারটে। বুঝতে পারলে এতে মাইনরিটি কেরিয়ারও আছে আর এন সাইডে মাইনরিটি হোলও কিন্তু আছে। এবার কি করে না যখনই ব্যাটারিটাকে বায়াসিং করা হলো তখন কি হবে না ব্যাটারির এই যে পজিটিভ টার্মিনাল কি করবে মাইনরিটি হোলগুলোকে এদিকে ঠেলবে আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল মাইনরিটি ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলবে। এই যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য কি হবে বা সংখ্যা লঘু যে বাহক তার জন্য কি পাবো না কারেন্টটা প্রথমে একটু বৃদ্ধি পাবে তারপর কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কি লিমিটেড সীমিত। তাহলে এই কারেন্টটাকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ, এটা বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ বা এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। বিপরীত সম্পৃক্ত প্রবাহ মানে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা এগুলো স্যার তাহলে কি করে এই কারেন্টটা হুট করে বেড়ে গেল? দেখো এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। দেখো যত আমি ভোল্টেজটাকে বাড়াবো তত কি হবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বিভব প্রাচীর বরাবর এই যে পজিটিভ চার্জগুলো মানগুলোকে বাড়াবে, বুঝতে পারছো? আর ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল কি করবে এই নেগেটিভগুলোকে করে বাড়াবে। ফলে কি হবে না এই বিভব প্রাচীর বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়তেই থাকবে। এবার একটা নির্দিষ্ট ভোল্টেজে কি হবে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা এতটা বৃদ্ধি পাবে যে ওই ইলেকট্রিক ফিল্ড কি করবে এই পোটেনশিয়াল বেরিয়ার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যত ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড আছে সেই বন্ডগুলোকে ব্রেক করে দেবে এবং একসঙ্গে আমরা প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন এবং হোল পাবো, যার জন্য কারেন্টটা কিন্তু হুট করে বেড়ে যাবে, যাকে আমরা বলছি ব্রেকডাউন। এবং রাখবে ব্রেকডাউন হয় দু রকম, একটা জেনার ব্রেকডাউন একটা অ্যাভালেন্স ব্রেকডাউন। মানে বাংলায় বলছে জেনার বৈকল্য এবং ওটাকে বলছে কি না অ্যাভালেন্স বৈকল্য। মনে রাখবে দুটোই সেম, কিন্তু কি পিএন সংযোগের যে বায়াসিং সেই বায়াসিং এর মাত্রার উপর ভিত্তি করে মানে এই যে ব্রেকডাউনটা দুরকম হয়। যদি ডোপিং এর মাত্রা খুব হয় হাই
তাহলে কি হবে না ওই নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ডের মানের জন্য সমস্ত কোভ্যালেন্ট বন্ডগুলো একসঙ্গে ভেঙে যাবে এবং তোমার কি হুট করে কারেন্টটা তোমার বেড়ে যাবে, যেটা বলছে জেনার ব্রেকডাউন। কিন্তু যদি এই ডোপিংয়ের মাত্রা কম হয় তাহলে কি হবে না ওই যে একটা হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তার জন্য কি হবে না রিভার্স বায়াসিং এর জন্য পোটেনশিয়াল ব্যারিয়ার বরাবর যে হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তার জন্য কি হবে প্রথমে 2-4টে কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, সেখান থেকে কিছু তোমার মুক্ত ইলেকট্রন পাবো যারা খুব শক্তিশালী, প্রচন্ড বেগে যাবে এবং তারা আরো কোভ্যালেন্ট বন্ড গুলোকে ভাঙবে, গিয়ে ধাক্কা মারবে, সেখান থেকে আরো মুক্ত ইলেকট্রন পাবো। এইভাবে আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে কি হবে মুক্ত ইলেকট্রন মুক্ত হোল পাওয়া যাবে। এই ঝাঁকের ইংলিশ হচ্ছে কি তোমার অ্যাভালেঞ্জ। অ্যাভালেঞ্জ মানে হচ্ছে ঝাঁক, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে মুক্ত ইলেকট্রন পাবো এবং কারেন্টটা কি হবে আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ ব্রেকডাউনটা একটু স্লো প্রসেসে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। তো প্রথম যে ব্রেকডাউন সেটা জেনার ব্রেকডাউন, দ্বিতীয় যে ব্রেকডাউন সেটা হচ্ছে তোমার অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। আশা করি তোমাদের পিএন জাংশন কি, পিএন জাংশনের বায়াসিং, তার প্রতীক, তার পোটেনশিয়াল ব্যারিয়ার, তার ডিপ্লেশন জোন এবং তার সঙ্গে এবং গ্রাফ, তার ব্রেকডাউন সবই আমি তোমাদের বোঝাতে পারলাম। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসে যে পিএন সংযোগকে কেন ডায়োড বলা হয়। দেখো আগেকার দিনে যে ডায়োড ব্যবহার করা হতো সেটাতে কি হতো, তাতে দুটো থাকতো প্লেট, একটা ক্যাথোড একটা অ্যানোড, এবং এই প্লেট দুটোকে একটা ভ্যাকিউম টিউব অর্থাৎ একটা বায়ুশূন্য টিউবের মধ্যে তোমার রাখা হতো। এবার কি হতো না যখন ওই ক্যাথোড এবং অ্যানোডটাকে ফরওয়ার্ড বায়াসে তোমার রাখা হতো, ক্যাথোড মানে কি তার সঙ্গে নেগেটিভ প্লেট আর অ্যানোড মানে পজিটিভ প্লেট। এবার কি হতো না তাতে কিন্তু কি পেতাম না তোমার অ্যানোড মানে পজিটিভ আর ক্যাথোড মানে নেগেটিভ, তাহলে ক্যাথোড কি হতো না ইলেকট্রন কি হতো ক্যাথোড থেকে তোমার অ্যানোডের দিকে যেত এবং সেক্ষেত্রে আমরা কারেন্ট পেতাম। মনে রাখবে এই যে ডায়োডটা বলার দরকার নেই, ডায়োড কি হয়, ডায়োডে কি হতো সম্মুখ বায়াসে রাখলে আমরা কারেন্ট পেতাম আর রিভার্স বায়াসে রাখলে কারেন্ট পেতাম না। মানে যে পুরোনো দিনে যে ডায়োড ব্যবহার করা হতো সেটাতে সম্মুখ বায়াসে কারেন্ট পাওয়া যেত, বিপরীত বায়াসে কারেন্ট পাওয়া যেত না। একই ধরনের কেস আমরা দেখতে পাচ্ছি পিএন সংযোগের ক্ষেত্রে। পিএন সংযোগের ক্ষেত্রে যে প্রথমে যে ফরওয়ার্ড বায়াসে প্রচুর কারেন্ট পাচ্ছি কারণ এই কারেন্টটা মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যা গুরু বাহকের জন্য, আর বিপরীত বায়াসে আমরা কারেন্ট খুব কম পাচ্ছি। এই যে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা খুবই কম, এটাকে ডার্ক কারেন্টও বলা হয়, এটাকে ডার্ক কারেন্টও বলা হয়। তো এটাকে ডার্ক কারেন্টও বলা হয়, এর মানটা খুবই কম। হ্যাঁ, এটা নেগলিজেবল মান অর্থাৎ মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার এই মানটা পাই, তাই আমরা বলতে পারি যে বিপরীত যে বায়াসে আমরা কারেন্ট পাচ্ছিই না। তাই যেহেতু পিএন সংযোগের যে পিএন সংযোগ ডায়োডের মতোই কি করছে বিহেভ করছে, তাই পিএন সংযোগকে ডায়োডও বলা হয়। ওকে, চলো এবার আমরা দেখে নেব বিভিন্ন ধরনের ডায়োড, পিএন সংযোগ ব্যবহার করে বিভিন্ন ধরনের ডায়োড কিভাবে আমরা সৃষ্টি করবো সেটা আমরা দেখে নেব। এবছর পরীক্ষার জন্য তোমাদের পিএন সংযোগ ডায়োড থেকে 3টে ডায়োড খুবই ইম্পর্টেন্ট। পিএন জাংশন ডায়োডস যেগুলো সেকশন রয়েছে এখানে 3টে ডায়োড তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই 3টের মধ্যে একটা এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে এলইডি, একটা হচ্ছে এলইডি, 2 নম্বর হচ্ছে ফটোডায়োড, আর তোমার হচ্ছে সোলার সেল বা সৌরকোষ, ঠিক আছে, সোলার সেল বা সৌরকোষ। তাহলে এই 3টেই কিন্তু কি পিএন জাংশন ডায়োড। এবারে প্রত্যেকটা ডোপিং প্রত্যেকটার বায়াসিং এর উপর ভিত্তি করে কি হয়ে যাচ্ছে এদের কিন্তু ডায়োডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার এলইডি মানে কি লাইট এমিটিং ডায়োড, এটা কি না তাহলে প্রথমে জানতে হবে যে এলইডি কি, তাহলে মনে রাখবে এলইডি হচ্ছে একটা উচ্চ মাত্রায়, তোমরা এগুলো নোট করো, এলইডি হচ্ছে একটা উচ্চ মাত্রায় ডোপিং করা পিএন সংযোগ ডায়োড যেটি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। ঠিক আছে, তো একটা উচ্চ মাত্রায় ডোপিং করা পিএন সংযোগ ডায়োড যেটা ফরওয়ার্ড বায়াসে কাজ করছে। তাহলে ধরো এখানে একটা পিএন আমরা নিলাম, এবার কি হবে তাহলে এই সাইডটা পি সাইড এন সাইড, তো পি এর সঙ্গে পজিটিভ আর এন এর সঙ্গে নেগেটিভ যুক্ত হলে কি হয় না ফরওয়ার্ড বায়াসিং হয়। এবং এখান থেকে কি হয় না বিভিন্ন কালারফুল আমরা লাইট পাই, তাই এটা হয়ে গেল কি এর চিহ্ন বা প্রতীক, এটা হলো এলইডির চিহ্ন বা প্রতীক, এটা পি, এটা হচ্ছে পি, এটা হলো এলইডি চিহ্ন প্রতীক। আচ্ছা, যদি সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে কি হবে না মনে রাখবে সেক্ষেত্রে আমরা কি করব না পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ
এবং এন এর সঙ্গে নেগেটিভ যুক্ত করব এবং এখানে একটা কারেন্ট লিমিটিং একটা রেজিস্ট্যান্স আমরা দিয়ে দেবো, একটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স আমরা দিয়ে দেবো। পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে এদের কার্যনীতি কীভাবে এগুলো কাজ করে, এদের বায়াসিংগুলো কীভাবে করা হয়, আর এদের কারেন্ট ভোল্টেজ বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক কার্ভ অর্থাৎ কারেন্টের সঙ্গে ভোল্টেজের কার্ভটা আঁকতে হবে। ওকে, তাহলে এটা হলো এর সার্কিট ডায়াগ্রাম, আর আগেরটাই আমরা দেখালাম ওর প্রতীক। এবারে দেখো তাহলে এটা কিভাবে কাজ করছে। দেখো যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে আছে, তাই কি হবে না কন্ডাকশন ব্যান্ড থেকে তোমার ইলেকট্রন জাম্প করে আবার ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসবে। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রন, কন্ডাকশন মানে সিবি লিখলাম, এখানে থাকা ইলেকট্রন কি হবে না জাম্প করে আবার ভ্যালেন্স ব্যান্ডে কি আসবে, ফিরে আসবে, এবং হোলের সঙ্গে কি হবে না এর পুনর্মিলন বা রিকম্বিনেশন হবে। তাহলে এই ইলেকট্রন যা ছিল কন্ডাকশন ব্যান্ডে তার শক্তির পরিমাণ ছিল বেশি, এবার যখন সে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে এলো তখন সেই বাড়তি শক্তিটা কি হবে না ফোটন রূপে বেরিয়ে যাবে E = h, ফলে আমরা বিভিন্ন ধরনের কালারফুল লাইট আমরা দেখতে পাবো। দেখো তোমরা বুঝতে পারছো যেটা পিএন সংযোগ যদি মনে করো ফরওয়ার্ড বাস থাকে, তার মানে কি এটা পি এটা এন, তাহলে দেখো কি হচ্ছে না যদি কি করা হচ্ছে না ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল কি করছে, পি থাকা হোলগুলোকে কি করছে না বিকর্ষণ বল দিচ্ছে, অর্থাৎ হোলগুলোকে এইদিকে তাড়ছে ওদিকে তাড়াচ্ছে, আর এই যে নেগেটিভগুলো কি করছে না এই যে ইলেকট্রনের থাকা এই যে এন সাইডে থাকা ইলেকট্রনগুলোকে কি করছে তাড়ছে, মানে বিকর্ষণ বল দিচ্ছে। এবার যখন তারা পরস্পরের দিকে মুভ করবে তখন ইলেকট্রনের সঙ্গে হোলের কি হবে না মিলন ঘটবে। তাহলে এইভাবে তুমি বুঝতে পারো অথবা এইভাবেও বুঝতে পারো, ব্যান্ড থিওরি দিয়েও তুমি বুঝতে পারো। মোট কথা তোমায় লিখে আসতে হবে, এইভাবে ছবি আঁকবে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, এখানে দেবে তোমার কি শক্তি গ্যাপ ইজি দিয়ে কি লিখবে, বলবে যে এলইডি এতে হলো একটা উচ্চ মাত্রায় ডোপিং করা পিএন সংযোগ ডায়োড যেটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা হয়, ফলে কন্ডাকশন ব্যান্ড থাকা ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে যায় এবং ইলেকট্রনের সঙ্গে হোলের রিকম্বিনেশন অথবা পুনর্মিলন ঘটে এবং বাড়তি শক্তিটা ফোটন রূপে E = h শক্তি রূপে বেরিয়ে যায়, যার ফলে আমরা বিভিন্ন কালারফুল লাইট পাই। এটা হলো এলইডির মূল প্রক্রিয়া। এবারে এর যদি আইভি কার্ভ আঁকতে বলে কি আঁকবো, এটা আই এটা ভি, তাহলে মনে রাখবে একটা পিএন সংযোগ ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখলে যেমন তোমার হয় গ্রাফ হয়, কেমন গ্রাফ হয় এই ধরনের গ্রাফ আমরা দেখলাম একটু আগে পিএন সংযোগ গ্রাফ। এটা বিভিন্ন কালারফুল লাইটের জন্য আমরা বিভিন্ন কিন্তু গ্রাফ আমরা মানে পাবো। ওকে, বিভিন্ন কালারফুল লাইট যেন প্রথমটা হয়তো লাল হলো, তারপর বেগুনি হলো, তারপর হয়তো প্রথম লাল, তারপর নীল, তারপর বেগুনি, এরকম হলো ব্যাপারটা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এখানে লিখে দেবে। তো প্রথম লিখলে লাল, প্রথমটা লিখলে লাল, তারপর হলো হলুদ, তারপর লিখলে তোমরা নীল লিখলে, এবার তোমরা 2-4টে লিখে দিলে, আর এটা হলো এদের ক্যারেক্টারিস্টিক কার্ভ। আচ্ছা, এলইডির ব্যবহার কি বুঝতে পারছো? এলইডি বর্তমান যুগে এলইডি ব্যবহার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, টিভি সবকিছুতে আমরা এলইডি ব্যবহার করছি। ওকে, তো এই গেল আমাদের এলইডি। এবার চলে আসছে আমরা ফটো ডায়োড, কি ফটো ডায়োড, এখানেও তাই যে এটা কিভাবে কাজ করে এবং এর আইভি লেখচিত্র। ওকে, দেখো তাহলে তো ফটো ডায়োড কি, ফটো ডায়োড হচ্ছে একটা উচ্চ মাত্রায় ডোপিং এটা করা হয় না, এর ডোপিং এর মাত্রা মানে মধ্যগামী হয়, মানে মধ্যবর্তী হয়, অর্থাৎ না হাই না লো। তাহলে একটা মিডিয়াম ডোপিং করা একটা পিএন সংযোগ ডায়োড যেটাকে রিভার্স বায়াসে রাখা হয়, রিভার্স বায়াসে রাখা হয়। তাহলে পি এর সঙ্গে কি নেগেটিভ, এন এর সঙ্গে তোমার পজিটিভ, এটা হলো ফরওয়ার্ড ডায়োড। এবং এখানে কি হয় না লাইটটা এই ডায়োডের উপরে এসে পড়ে। ওকে, এটা কাজ কি, মনে হয় ফটো ডায়োড হচ্ছে একটা তুমি বলবে নিম্নমাত্রায় ডোপিং করা, এই ডোপিংটা লো ডোপিং, তাহলে নিম্নমাত্রায় ডোপিং করা বা মাঝারি মানের ডোপিং করা পিএন সংযোগ ডায়োড যেটা রিভার্স বায়াসে কাজ করে। এবং এটি হচ্ছে একটা অপটিক্যালি সেন্সিটিভ পিএন জাংশন ডায়োড বা আলোক সুবেদী পিএন জাংশন ডায়োড। এর কাজ হচ্ছে যে এ হচ্ছে ডিটেক্টর বা এর অপটিক্যালি সিগন্যাল কি করে ডিটেক্ট করে, কোন একটা অজানা সিগন্যাল সে কি করে ডিটেক্ট করে। বুঝতে পারলে? এবার কিভাবে ফাংশন করছে আমরা দেখবো। দেখো, তো এবারটা হচ্ছে কি যেখানে পিএন সংযোগ কি হয়ে যাচ্ছে রিভার্স বায়াসে থাকছে, পিএন সংযোগ কি থাকছে না রিভার্স বায়াসে থাকছে। এবার তাহলে কি হবে, দেখো রিভার্স বায়াস, এটা হচ্ছে পিএন সংযোগ। এবার বুঝতে পারছো সংযোগ বলবো কি হবে, পি সাইডটা হচ্ছে নেগেটিভ আর এন সাইডটা কি হচ্ছে না পজিটিভ, এন সাইডটা পজিটিভ। এবার তোমরা বুঝতে পারছো যে পিএন সংযোগের ক্ষেত্রে যদি আমরা আই ভার্সেস ভি লেখচিত্র আমরা আঁকি, যদি আমরা আই ভার্সেস ভি লেখচিত্র আঁকি তাহলে কেমন হবে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ এরকম হয়। ঠিক আছে, এবার যখনই কারেন্টটা এই
নিঃশেষিত অঞ্চলে এসে পড়লো, কারেন্ট বলছি সরি, যখন লাইটটা ইকুয়াল টু এইচ ফোটন শক্তি নিয়ে লাইটটা কি হলো, একটা অজানা সিগন্যাল যখন কি হলো এই নিঃশেষিত অঞ্চলে এসে পড়লো, তখন কি হবে এখানে ইলেকট্রন ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে যাবে এবং ইলেকট্রন এবং হোল দুটোই তৈরি হবে। এবার ইলেকট্রন কি হবে না ইলেকট্রনকে এই পজিটিভ সাইডটা টেনে নেবে, তাই ইলেকট্রন যাবে কোন দিকে না এন এর দিকে, আর হোল কি হবে না হোলকে এই নেগেটিভ সাইডটা টানবে, তাই হোল যাবে পি এর দিকে। তাহলে বুঝতে পারছো যে যেদিকে হোল যায় তাহলে কারেন্টের ফ্লোটা সেদিকেই হয়, তাহলে পজিটিভ টু নেগেটিভ কারেন্টের মানটা আরো বেড়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে? তাহলে এভাবে কি করা হয়, যখনই একটা অজানা সিগন্যাল এসে পড়ে তখন এই যে কারেন্টের মানটা বৃদ্ধি পায়, তখন আমরা বুঝতে পারি যে কোনো একটা অজানা সিগন্যাল এখানে এসে পড়েছে, সেটাকে আমাদের ডিটেক্ট করতে হবে। বুঝতে পারলে? বিভিন্ন ধরনের রাডার ব্যবস্থায় রাডার সিগন্যালিং যে ব্যবস্থা, সেখানে এই ফটোডায়োড ডিটেক্টর রূপে কাজ করে, ডিটেক্টর গোয়েন্দা। ওকে, এটা একটা অপটিক্যালি সেন্সিটিভ অর্থাৎ আলোক সুবেদী পিএন জাংশন ডায়োড। তো এটা হলো এর কার্যপ্রণালী, কিভাবে কাজ করে সেটা বললাম। তোমরা ওই লিখে নাও, ওটাকে ভিডিওটা ভিডিওটা একবার স্টপ করো, শোনো কি বললাম সেটা লিখো, আবার চালাও, এবার জাস্ট লিখে নাও, ছবিটা এঁকে নাও এবং তার সঙ্গে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটাও জেনে রেখো। এবার চলে আসছি আমরা সৌরকোষ বা সোলার সেল। সোলার সেল কি, এ নিজেই হচ্ছে একটা সেল বা কোষ। তো এ কি, এখানে কোনো ডোপিং থাকে না, জাস্ট একটা পিএন সংযোগ। এবার এর কাজ কি দেখো, কিভাবে এটা চার্জ হয়। তো এবার হচ্ছে এটা একটা পিএন সংযোগ ডায়োড, এমনি একটা সিম্পলি একটা পিএন সংযোগ ডায়োড। তাহলে বুঝতে পারছো বিভব প্রাচীর বরাবর পি সাইডটা নেগেটিভ, এন সাইডটা হচ্ছে পজিটিভ, তোমরা জানো। এবার যখনই সূর্যের আলো E ইকুয়াল টু এইচ নিউ শক্তিরূপে এসে পড়লো, এখানে ইলেকট্রন এবং হোল তোমাকে দুটোই তৈরি হবে। তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে, এন এর দিকে, হোল যাবে পি এর দিকে। এইভাবে কি হবে, পিতে তোমার পজিটিভ চার্জ তোমার জড়ো হবে, তো হোলগুলো জড়ো হবে, আর এনে কি হবে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনগুলো কি হবে না তোমার জড়ো হবে। অর্থাৎ যেমন একটা ব্যাটারির তে পজিটিভ এবং নেগেটিভ চার্জ জড়ো হয়, এতেও সেই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ জড়ো হবে। এবার যদি এর সঙ্গে আমরা একটা রেজিস্ট্যান্স যুক্ত করি, তাহলে কি হবে, সেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তাহলে এইভাবেই সৌরকোষ কাজ করছে। তাহলে একটা পিএন সংযোগ ব্যবহার করে আমরা এইভাবে একটা ব্যাটারি তৈরি করতে পারি, যেটাকে বলছে সৌরকোষ বা সোলার সেল। ওকে, তাহলে এর আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটা তুমি মনে রাখবে কেমন হবে। এদিকে আই নিলাম, এদিকে নিলাম মাইনাস আই, এদিকে নিলাম ভি, এদিকে নিলাম মাইনাস ভি। এর কাপটা হবে ফোর্থ কোয়াড্রেন্টের কাপ পাবো। এই যে ভোল্টেজটা বলবো ভিএসসি, শর্ট সার্কিট ভোল্টেজ, আর কারেন্টটাকে বলবো এটা বলবো ওপেন সার্কিট ভোল্টেজ, এটা বলবো শর্ট সার্কিট কারেন্ট। মনে রাখবে যেহেতু সৌরকোষ হচ্ছে নিজে একটা সোর্স, ও কারেন্ট দিচ্ছে, তাই এই কার্ভটা আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পেলাম এবং এই কার্ভটা এই ধরনের একটা কার্ভ হবে। এই তিনটে কার্ভ তোমরা মনে রেখো, তিনটে কার্ভ মনে রেখো, তিনটে কার্যপ্রণালী মনে রেখো, পরীক্ষায় আসবে এবছর তিনটের মধ্যে একটা। এলইডি থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে যে এলইডি তৈরিতে কেন সিলিকন অথবা জার্মেনিয়াম অথবা গ্যালিয়াম আর্সেনাইডকে ব্যবহার করা হয় না। এলইডি তৈরিতে কেন সিলিকন বা জার্মেনিয়াম কিংবা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয় না। মনে রাখবে যে এলইডি যেটা তৈরি করব, সেখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, এনার্জি গ্যাপটা হতে হবে 1.8 ইভি থেকে বেশি এবং 3 ইভি থেকে কম, 3 ইভি থেকে কম, এটা কিন্তু হতে হবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে সিলিকনের ক্ষেত্রে মানটা হয় 1.1 ইভি, জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইভি, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে হয় 1.4 ইভি। ওকে, যেটা 1.8 ইভি মানে কাছাকাছিও নয় এবং ওর থেকে বেশিও নয়। ওই জন্য এলইডি তৈরিতে সিলিকন, জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড কোনোটি কিন্তু ব্যবহার করা হয় না। এর বদলে আমরা কি ইউজ করি না গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এটা হচ্ছে এর মান হয় 1.8 ইভি, যার জন্য এটা কি না এটা এলইডি তৈরিতে ব্যবহার করা হয়, কিন্তু সিলিকন, জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয় না। আরেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সৌরকোষ নির্মাণে, সৌরকোষ বা সোলার সেল নির্মাণে কেন আমরা সিলিকন অথবা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করি, কেন আমরা ব্যবহার করি। মনে রাখবে সৌরকোষ নির্মাণ করতে গেলে এই যে শক্তি গ্যাপ, এর মানটা হতে হবে 1 ইভি এর কাছাকাছি কিংবা সমান। সিলিকনের ক্ষেত্রে বুঝতে পারছো 1.1 ইভি, আর গ্যালিয়াম আর্সেনাইড তো বলে দিলাম 1.4 ইভি। তাহলে সেটা কি হচ্ছে না 1.5 ইভির কাছাকাছি, তাই সৌরকোষ নির্মাণে সিলিকন অথবা গ্যালিয়াম আর্সেনাইড আমরা ব্যবহার করি। চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে। এবার আমরা দেখে নেব কিভাবে পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে আমরা একমুখীকরণ করি, অর্থাৎ এসি কে ডিসি করি।
অর্থাৎ আমরা পড়বো এবার রেকটিফায়ার। ওকে, তাহলে মনে রাখবে যে রেকটিফায়ার দু রকম হবে, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ, একটা হচ্ছে অর্ধ তরঙ্গের একমুখী কারক, অর্ধ তরঙ্গের একমুখী কারক, বারে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং আমরা পড়ব পূর্ণ তরঙ্গের একমুখী কারক, পূর্ণ তরঙ্গের একমুখী কারক, একমুখী কারক বা বলছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, তো দুটো আমাদের পড়তে হবে। দেখো, তো ব্যাপারটা হচ্ছে একমুখী কারক কি, কেন আমরা পিএন সংযোগ ডায়োডকে একমুখী কারক হিসাবে ব্যবহার করছি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখছি কি না পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে আমরা তোমার ভোল্টেজ দিলে কারেন্ট পাচ্ছি, আর রিভার্স বায়াসে ভোল্টেজ দিলেও কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি না। তো এই যে ওর ধর্ম, সেই ধর্মকে কাজে লাগিয়ে এই ধর্মের জন্যই কি না পিএন সংযোগ ডায়োডকে আমরা একমুখী কারক হিসাবে ব্যবহার করতে পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে কিভাবে আমরা এই দুটো জিনিস আমরা মনে রাখবো। যদি পরীক্ষায় আসে যে হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, এর ইনপুট আর আউটপুট লেখচিত্র আঁকো, বা ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, এর ইনপুট আর আউটপুট লেখচিত্র আঁকো, কিভাবে পড়বো। দেখো, প্রথম সার্কিট ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। তো সার্কিট ডায়াগ্রাম দেখো, প্রথমে আমরা কি করব, একটা ইনপুট ভোল্টেজ দেব। প্রথমে আমরা একটা ইনপুট ভোল্টেজ দেব, এখানে একটা ট্রান্সফরমার আমরা ইউজ করব, এখানে একটা ট্রান্সফরমার আমরা ইউজ করব। এটা হচ্ছে এর প্রাইমারি কয়েল। আচ্ছা, এটা হচ্ছে একটা এসি ইনপুট, একটা এসি ইনপুট মানে যে যন্ত্রের সাহায্যে এসি কে ডিসিতে করা হয় কনভার্ট, এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজকে কনভার্ট করা হয়, সেটাকে বলা হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। বুঝতে পারলে তো? এবার দেখো কি করব, এখানে একটা আমরা ডায়োড ব্যবহার করলাম, ঠিক আছে, আর এখানে আমরা ওই আউটপুট রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্সটাকে লাগালাম। এবার এর মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাবে তখন আমরা এই দুই প্রান্তে কি পাবো না আউটপুট ভোল্টেজ ভিও পাবো IRL, আউটপুট পাবো IRL। ওকে, তো কিভাবে কাজ করছে দেখো, আমরা প্রথমে গ্রাফটা এঁকে নিই। গ্রাফটা আঁকলেই কি হবে, এই জিনিসটা বুঝতে আমাদের আরো সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে এটা এসি ইনপুট, এটা হচ্ছে এসি ইনপুট, আর যে ডিসি আউটপুট, ডিসি আউটপুট। দেখো তাহলে এইভাবে আঁকলাম। হ্যাঁ, দেখো তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা এটাকে ডট ডট করে টানলাম, তো সুবিধা হবে আমার জিনিসটা বুঝতে। তো কি হচ্ছে, আমরা দেখছি যে একটা তরঙ্গের কি না এর অর্ধেকটা হচ্ছে পজিটিভ হাফ, আর পরবর্তী যে অর্ধেকটা সেটা হচ্ছে তোমার কি নেগেটিভ হাফ। তো যখন এই এসি ইনপুটের যখন পজিটিভ হাফটা এর মধ্যে দিয়ে যাবে তখন এই ডায়োডটা তোমার থাকবে ফরওয়ার্ড বায়াসে। যদি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন এই যে লোড রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কারেন্ট যাবে এবং তার সাপেক্ষে আমরা ভোল্টেজ পাবো। তো যদি আমরা ভোল্টেজ পাই সেটাকে আমরা এভাবে বোঝাবো। ওকে, যেহেতু এর যতটা পিক আছে আমরা অতটাই পিক দেবো। এবার তার পরবর্তী যে নেগেটিভ ভাব, এর জন্য কি হবে, ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে, আর রিভার্স বায়াসে গেলেই ডায়োড কিন্তু কোনো কারেন্ট দেয় না। তখন কি হবে, এই লোড রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, তখন আমরা আউটপুট পাবো না। তো এইভাবে প্রতিটা পজিটিভ হাফের জন্য কি আমরা আউটপুট ভোল্টেজ পাবো, আর নেগেটিভ হাফের জন্য আউটপুট ভোল্টেজ পাবো না। তাহলে এইভাবে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে নেগেটিভগুলো বাদ চলে যাচ্ছে, অর্থাৎ যে ডিসি যে তোমার কি ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে একমুখী হয়ে যাচ্ছে, সবগুলো তোমার পজিটিভ। তাহলে এইভাবে আমরা কি করতে পারছি না এসিটাকে ডিসিতে কনভার্ট করতে পারছি। এবার এটাকে কেন হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হচ্ছে, কারণ কি একটা ওয়েভের শুধুমাত্র পজিটিভ হাফটাকে এ রেকটিফাই করতে পারছে, নেগেটিভ হাফটাকে কিন্তু নেগেটিভ যে হাফ তার জন্য কিন্তু কোনো আমরা ভোল্টেজ পাচ্ছি না। ঠিক আছে, তো শুধুমাত্র পজিটিভ হাফের জন্য কি আমরা ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের অর্ধেকটা
রেকটিফাই হচ্ছে, অর্ধেকটা রেকটিফাই আমরা করতে পারছি না, মানে রেকটিফাই করতে পারছি না ব্যাপার না, তা নয়, মানে অর্ধেক হাফের জন্য আমরা মানে যেটা পজিটিভ হাফ তার জন্য আমরা পাচ্ছি, আমরা আউটপুট পাচ্ছি, আর নেগেটিভ যে হাফ তার জন্য কোনো আউটপুট পাচ্ছি না, তাই এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ অর্ধ তরঙ্গের একমুখীকারক, অর্থাৎ অর্ধেকটা তরঙ্গ কি হচ্ছে, একমুখীকরণ হচ্ছে। এবার পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, তোরা বললো যে এসি ইনপুট যদি হয় 50 হার্জ, তাহলে এখানে ডিসি যে আউটপুট তার মান কত হবে, মনে রাখবে এটাও হবে 50 হার্জ, কারণ এটা আমরা ডিপেন্ড করে কতগুলো শীর্ষ আছে। দেখো এখানে যে আমরা নিয়েছি এখানেও 3টে শীর্ষ, এখানেও আমরা 3টে শীর্ষই পেলাম, তাহলে এখানে এর যতগুলো ফ্রিকোয়েন্সি এর ততগুলোই ফ্রিকোয়েন্সি। এবার আমরা দেখব যে কিভাবে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কাজ করে। দেখো তাহলে এখানে প্রথমে আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম করতে হবে, তাহলে সার্কিট ডায়াগ্রাম প্রথমে করলাম, এটা হচ্ছে এসি ইনপুট, এটা হচ্ছে এসি ইনপুট, এটা হচ্ছে এসি ইনপুট, ওকে। দেখো তাহলে এখানে আমরা দুটো ডায়োড ইউজ করব, কারণ এখানে আমাদের মাথায় থাকবে যে নেগেটিভ যে হাফ সেটা থেকেও আমাকে কিন্তু আউটপুট ভোল্টেজ পেতে হবে, ওকে। এবার দেখো কি করব, আমরা দিলাম, আর এখানে আমরা লোড রেজিস্ট্যান্সটা যুক্ত করব, লোড রেজিস্ট্যান্স আরএল যুক্ত করব, আর এখানে আমরা কি করব না আউটপুট ভোল্টেজটা মাপবো। যদি এই পয়েন্টটা এ বি পয়েন্ট হয় তাহলে সবসময় এ থেকে বি দিকে কারেন্ট ফ্লো করবে এবং আমরা ভোল্টেজ পাবো আই ইন্টু আর এল। এখানে দুটো ডায়োড ইউজ করা হয়েছে, D1 এবং D2। দেখো ব্যাপারটা কি হবে, ধরো এটা নিলাম ইনপুট, এটা হচ্ছে এসি ইনপুট, এটা হচ্ছে ডিসি আউটপুট, এটা হচ্ছে ডিসি আউটপুট, ওকে। তাহলে আচ্ছা আরেকটা নিয়ে নিই, আচ্ছা দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, তোমরা ভালো করে আঁকবে, আমি বোর্ডে খুব তাড়াতাড়ি করে পড়াচ্ছি তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে দেখো এতে কি হবে না, পজিটিভ যে হাফ তার জন্য D1টা যাবে ফরওয়ার্ড বায়াসে, কিন্তু D2 থাকবে কি রিভার্স বায়াসে। মনে রাখবে যে এখানে কি হবে, এর যে মেকানিজমটা কি হবে, যে কোনো একটা হাফের জন্য একটা ফরওয়ার্ড একটা রিভার্স, এবং কি হবে কারেন্ট কিন্তু কি আমরা পাবো এ টু বি এবং সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাবো। এক্ষেত্রে পজিটিভ যে হাফ তার জন্য D1 হবে ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স। তাহলে D1 এর জন্য কি হবে, এ থেকে বি এর দিকে আই কারেন্ট ফ্লো করবে, তার জন্য আমরা কিন্তু আউটপুট পাবো, আচ্ছা পাবো। আবার নেগেটিভ যে হাফ তার জন্য D2 হয়ে যাবে কি ফরওয়ার্ড, D1 হয়ে যাবে কি রিভার্স। তো D2 থাকবে ফরওয়ার্ড বায়াসে, যার জন্য এ থেকে বি এর দিকে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাবো এবং তার জন্য ভোল্টেজ পাবো। তাহলে এইভাবে পজিটিভ হাফের জন্য D1 ফরওয়ার্ড এবং নেগেটিভ হাফের জন্য D2 ফরওয়ার্ড, এইভাবে প্রত্যেকটার জন্য আমরা কিন্তু ভোল্টেজ আমরা পাবো, বুঝতে পারলে। তাহলে এখানে কি হলো, একটা পূর্ণ তরঙ্গ, একটা সম্পূর্ণ ওয়েভ কি হয়ে গেল, রেকটিফাই হয়ে গেল, জিনিসটা বুঝতে পারছো। তাহলে ধরো যদি বলে যে এর হচ্ছে 50 হার্জ, তাহলে এর কত হবে, দেখো এর কটা পিক আছে, একটা দুটো তিনটে, কিন্তু দেখো এর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে এর ফ্রিকোয়েন্সি কত হবে, তার দ্বিগুণ, অর্থাৎ 100 হার্জ। এর তিনটে পিক শীর্ষ, এর 6টা শীর্ষ মানে দ্বিগুণ শীর্ষ, তাহলে এর কম্পাঙ্ক যদি হয় 50, তাহলে এর কম্পাঙ্ক কত হবে 100, ওকে। তাহলে তোমাদের এটা বোঝাতে পারলাম। এবার লাস্ট টপিক হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার পড়লেই আমাদের সেমিকন্ডাক্টর খতম। এবার আমরা পড়বো সেমিকন্ডাক্টর ফিজিক্সের অন্যতম ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার কথার অর্থ হচ্ছে ট্রান্সফার রেজিস্টর, অর্থাৎ রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করা। এই যন্ত্রটা কি করে না, ইনপুট থেকে আউটপুটে তার রেজিস্ট্যান্সটা ট্রান্সফার করে এবং একটা কম মানের ইনপুটকে একটা হাই মানের আউটপুটে পরিণত করে, অর্থাৎ এটা বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার রূপে কাজ করে। প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইসের আলাদা আলাদা রয়েছে কাজ। এলইডির কাজ আমরা দেখলাম, ফটোডায়োডের কাজ আমরা দেখলাম, সোলার সেলের কাজ আমরা দেখলাম, রেকটিফায়ারের কাজ আমরা দেখলাম। এবার ট্রানজিস্টরের কাজ হচ্ছে কি, এ কি করে না বিবর্ধিত করে, একটা ইনপুটকে, একটা ইনপুট ভোল্টেজকে একটা উচ্চ মানের আউটপুট ভোল্টেজে কি করে বিবর্ধিত করে বা অ্যাম্পলিফাই করে। তো আমরা দেখব যে ট্রানজিস্টার কয় প্রকার, কি কি ট্রানজিস্টারের সমস্ত গ্রাফ, সমস্ত সার্কিট, এবং শেষে আমরা দেখব ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, ওকে। দেখো তো ট্রানজিস্টার কয় প্রকার, মনে রাখবে ট্রানজিস্টার দুই প্রকার। ট্রানজিস্টার দুই প্রকার, কি কি না, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, এনপিএন। দেখো যদি দেখছি স্যার এখানে
এনপি, এটা হচ্ছে একটা পিএন সংযোগ, আবার পিএন একটা হচ্ছে পিএন সংযোগ, মানে এটাও ওয়ান টাইপ অফ সে পিএন সংযোগী। ওকে, এই হচ্ছে ব্যাপার, মানে এর সেই বেসিক যে স্ট্রাকচার সেম। আর একটা তোমার কি না পিএনপি, পিএনপি তা ট্রানজিস্টর দুই প্রকার, এনপিএন এবং পিএনপি, সে একইভাবে ডোপিং করা হবে, সব একই ব্যাপার। এবার এইদিকে যে পোর্শনটা, এটাকে বলা হয় তোমার নিঃসারক বা এমিটার, এটা বলা হয় নিঃসারক, এটা বলা হয় নিঃসারক বা বলা হয় অ্যামিটার, এটা বলা হয় নিঃসারক বা অ্যামিটার। মাঝের এই যে অঞ্চল, এটা বলা হয় বেস বা ভূমি, এটা বলা হয় বেস বা ভূমি। আর এদিকের এই যে অঞ্চলটাকে বলা হয় সংগ্রাহক, সংগ্রাহক বা বলা হয় কালেক্টর, বলা হয় কি না কালেক্টর। ওকে, এক্ষেত্রে তাই যে এই সাইডটাকে বলা হয় তোমার কি অ্যামিটার, মাঝেরটা বেস, আর এই সাইড তোমার কি কালেক্টর। আচ্ছা, এই নামগুলো দেওয়ার পিছনে কারণ কি? দেখো, নিঃসারক মানে কি, এ কি করে, যদি এনপিএন ট্রানজিস্টর দেখি তাহলে এনে কি আছে সংখ্যাগুরুকে ইলেকট্রন, এ কি করে না ইলেকট্রন সাপ্লাই করে কাকে না কালেক্টরকে, কালেক্টর কি করে সেই ইলেকট্রনগুলোকে সংগ্রহ করে, তাই এর নাম হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। আর এর নাম অ্যামিটার কেন, কে এ ইলেকট্রন অ্যামিট করছে, ইলেকট্রন দিচ্ছে কাকে, কালেক্টরকে। আর যত ইলেকট্রন কি হবে না এই পি টাইপের বেস হয়ে যাবে, আর এটাকেই বলা হচ্ছে বেস। এবার এখানে কোশ্চেন আসে যে বেস অঞ্চলটাকে কেন ডোপিং এর মাত্রাটা লো করা হয় এবং বেস অঞ্চল কেন পাতলা হয়। দেখো, যে ডোপিং দেখি তাহলে মনে রাখবে নিঃসারক অঞ্চলের ডোপিং সব থেকে বেশি হয়, কারণ কি এই নিঃসারক, এই ইলেকট্রন নিঃসরণ করবে, যদি এর কাছে ইলেকট্রন না থাকে এ কি করে দেবে, তোমার কাছে যদি টাকা না থাকে তুমি কি করে মানুষকে করবে হেল্প, তাই না? ঠিক তেমন যদি এর কাছে ইলেকট্রন না থাকে কি করে ইলেকট্রন দেবে, তাহলে কি নিঃসারকের ডোপিং এর মাত্রা সব থেকে বেশি হয়, তারপর কালেক্টরের ডোপিং এর মাত্রা কি হয় না নিঃসারকের থেকে এর মাত্রা কম হয়, কিন্তু এর কালেক্টরের মাত্রা হাই থাকে, বাট নিঃসারকের বা এমিটারের যে মাত্রা তার থেকে অনেক কম থাকে। ওকে, এবার যে বেসের কি না ডোপিং এর মাত্রাটা খুবই কম এবং এর পাতলা হয়, কারণ কি, কারণ এমিটার থেকে যত ইলেকট্রন যাবে কালেক্টর সেটা বেস হয়ে যাবে। এবার বেসে যদি ডোপিং মাত্রা হাই করা হয় তাহলে বেসে প্রচুর সংখ্যক হোলস থাকবে, সেই হোলের সঙ্গে ইলেকট্রনের একটা সংযুক্ত হওয়ার চান্স থাকবে, মিলন হওয়ার চান্স থাকবে, এবং কি হবে তাহলে সংগ্রাহকে যে ইলেকট্রনের যেটা যাওয়ার কথা তাদের কম সংখ্যক ইলেকট্রন সংগ্রাহক গিয়ে পৌঁছাবে, ফলে সংগ্রাহকের যে কারেন্টের মানটাও যাবে কমে। আর এক্ষেত্রে যতগুলো ইলেকট্রন এই বেসের হোলের সঙ্গে রিকম্বাইন্ড হবে সেটাই কি করবে না বেস কারেন্ট তৈরি করবে। অ্যাকচুয়ালি এখানে কি হয় না অ্যামিটার কারেন্ট ইজ ইকুয়াল টু হয় বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এবার আমাদের এম থাকে যে অ্যামিটার কারেন্টের ম্যাক্সিমামটা যেন কে পায় না কালেক্টর পায় বা সংগ্রাহক পায়, ওই জন্য বেসটাকে কি হয় ডোপিংয়ের মাত্রা কম করা হয়, কারণ যত ডোপিং কম হবে তাই ইলেকট্রন সঙ্গে হোলের রিকম্বিনেশনটা কম হবে, তাহলে বেস কারেন্টটা কমবে আর কালেক্টর কারেন্টটা বাড়বে। আর এটাকে পাতলা কেন করা হয়, দেখো যদি ধরো একটা খারাপ লোকের সঙ্গে বা একটা খারাপ বন্ধুর সঙ্গে তুমি পাল্লায় যদি পড়ে যাও, তা তার সঙ্গে তুমি যে দীর্ঘদিন ধরে মেলামেশা করো তা তোমার মধ্যে সে খারাপ গুণগুলোও কিন্তু কি আস্তে আস্তে চলে আসতে বাধ্য। যদি তুমি তার সঙ্গে কম দিনের জন্য মেলামেশা করো তাহলে তোমার মধ্যে সে খারাপ গুণটা আসবে না। ঠিক তেমনি যদি এই অঞ্চলটা পাতলা করা হয় তাহলে যখন এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাবে তখন কি না হোলের সঙ্গে ওই ইলেকট্রনের রিকম্বাইন হওয়ার চান্সটা কম থাকবে, ফলে বেস কারেন্টটা কম হবে, কালেক্টর কারেন্টটা বাড়বে। ওই জন্য বেস অঞ্চলটা কি করা হয় পাতলা করা হয় এবং ডোপিংটা করা হয় লো। বাকিটা তুমি বুঝতে পারলে ঠিক। আর মনে রাখবে যে ট্রানজিস্টরের চিহ্ন কি, তো দুটো ট্রানজিস্টর একটা এনপি একটা পিএনপি, দুটোর চিহ্নই মোটামুটি সেম, কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আমি বলছি, দেখো ধরো এই ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে তোমার কি কালেক্টর। আচ্ছা, আর যেটা পিএনপি সেটাও দেখতে সেম টাইপেরই হয়, ধরো এটা হচ্ছে পিএনপি, এটাও কি এটা হচ্ছে অ্যামিটার, এটা বেস, এটা হচ্ছে তোমার কি কালেক্টর। তো মনে রাখবে যে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের এটা সিম্বল, এটা পিএনপি সিম্বল। এবার দেখো দুটো সেম আছে, তো একটু তো আমার পার্থক্য করতে হবে। তাই মনে রাখবে এক্ষেত্রে কি হবে না বেস থেকে অ্যামিটার দিয়ে কারেন্টটা ডাইরেকশনটা হবে, অর্থাৎ পি টু এন। মনে রাখবে কারেন্ট সবসময় কিন্তু অ্যামিটার থেকেই আসে, বেস হয়ে যায় কোথায় কালেক্টারে। এবারে এখানে আমরা কি দেখছি, আমাদের দেখে মনে হচ্ছে যে বেস থেকে যাচ্ছে কোথায় তোমার অ্যামিটারে, কিন্তু তা কিন্তু নয়। কিন্তু আমরা যখন সার্কিটটা আঁকবো তখন তোমরা বুঝতে পারবে যে কারেন্ট কিন্তু অ্যামিটার থেকেই কিন্তু যাচ্ছে বেসে। কিন্তু মনে রাখার জন্য কি করব না আমরা দেখাবো যে
পি টু এন অর্থাৎ বেস টু এমিটার। আর এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো এখানে দেখো এমিটারটা হচ্ছে পি আর বেসটা হচ্ছে এন, তাহলে এখানে হবে কি এমিটার টু বেস। তাহলে এই দুটো ডাইরেকশন তোমাকে বোঝাবে যে কোনটা এনপিএন কোনটা পিএনপি। তো ডাইরেকশন কিভাবে দেবে, দেখবে যে বেস আর এমিটারের মধ্যে কোনটা পি কোনটা এন, সবসময় পি থেকে হবে কোন দিকে এন এর দিকে, যেহেতু এনপিএন এর ক্ষেত্রে বেসটা পি এমিটারটা এন তাই বেস টু এমিটার, আর এন পিএনপির ক্ষেত্রে কি এমিটারটা হচ্ছে পি আর বেসটা এন তাই পি টু এন এমিটার টু বেস। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেখো এবার আমরা দেখব সংযোগ অনুযায়ী ট্রানজিস্টার। তো এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটা গঠন অনুযায়ী, এবার আমরা দেখব সংযোগ অনুযায়ী ট্রানজিস্টার। সংযোগ অনুযায়ী ট্রানজিস্টার, তো মনে রাখবে যে সংযোগ অনুযায়ী ট্রানজিস্টার তিন রকম হয়। করকম হয়? তিন রকম। একটা হচ্ছে কমন অ্যামিটার, একটা হচ্ছে কমন বেস, আর তোমার কমন কালেক্টর। ঠিক আছে, কমন এমিটার বা সাধারণ নিঃসারক, কমন বেস সাধারণ ভূমি, কমন কালেক্টর সাধারণ সংগ্রাহক ট্রানজিস্টার। দেখো এবার আমরা দেখতে হবে যে কমন এমিটার, কমন এমিটার বা সাধারণ নিঃসারক, তোমার বাংলায় লিখবে সাধারণ নিঃসারক এনপিএন ট্রানজিস্টারের, এনপিএন ট্রানজিস্টারের ট্রানজিস্টারের বর্তনী চিত্র, বর্তনী চিত্র এবং তার সঙ্গে তার ইনপুট আউটপুট গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে কমন অ্যামিটার এনপিএন ট্রানজিস্টার, দেখো তারপরে হচ্ছে প্রথমে আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো তাহলে আমরা দুটো সার্কিট আঁকবো। হ্যাঁ আচ্ছা, একটা আঁকাচ্ছি। প্রথমে আমি তোমার সিম্পলটা তোমার দেখাচ্ছি, তারপরে তোমাদের জটিলটা দেখাবো, তোমরা যেটা খুশি তোমার পরীক্ষায় আঁকবে। দেখো তাহলে এনপিএন ট্রানজিস্টার, তাহলে দেখো এইটা এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এই সাইডটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে বেস, এটা তোমার কি কালেক্টর। তাহলে মনে রাখবে যে ট্রানজিস্টারের নিয়ম হচ্ছে যে ইনপুটটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা এবং আউটপুটটাকে রিভার্স বায়াসে রাখা। এখানে ইনপুট বলতে বেস এবং অ্যামিটার। তাহলে বেসে কি আছে, পি আছে, তাহলে এর সঙ্গে আমরা কি করব না ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত করব। ঠিক আছে, তো নাম দিলাম বেস অ্যামিটার ভোল্টেজ, এবং যেহেতু অ্যামিটারটা কমন তাই একে আমরা R3 করে দেবো। দেখো এবার কি এটা হচ্ছে তোমার কি আউটপুট, তো এটাকে আমরা রিভার্স বায়াসে রাখবো এবং এখানে কারেন্টটাকে লিমিট করার জন্য এটাকে আমরা বলেছি কি ট্রান্সফার রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স বেশি হয়, তো এখানে একটা আমরা লোড রেজিস্ট্যান্স রাখবো। আর এটা কি করব না রিভার্স বায়াসে রাখবো। তাহলে এন আছে, তো এন এর সঙ্গে কি করবো পজিটিভ। আমরা দেখলাম যে পিএন সংযোগে পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ মানে ফরওয়ার্ড বায়াস, আর উল্টো হলে অর্থাৎ পি এর সঙ্গে নেগেটিভ এন এর সঙ্গে পজিটিভ হলে রিভার্স বায়াস, তো এন এর সঙ্গে পজিটিভ দেবো। এর নাম দিলাম ভিসি ভোল্টেজ। এটা হলো তোমাদের সবথেকে সিম্পলেস্ট সার্কিট। এটা হলো একটা কমন এমিটার এনপিএন ট্রানজিস্টার বর্তনী চিত্র। এবার দেখো এর মডিফাইড সার্কিট কেমন হবে, এর মডিফাইড সার্কিটটা হবে কেমন। দেখো আচ্ছা এটাকে আমি ইয়ে করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। দেখো এবারে এর মডিফাইড সার্কিট, দেখো তাহলে এর মডিফাইড সার্কিটটা কি হবে। দেখো তারপরে হচ্ছে তোমরা মডিফাইড সার্কিটটা আঁকতে পারো পরীক্ষায়, কিংবা সব থেকে সহজে দেখলাম সেটাও তোমরা আঁকতে পারো। এনপিএন ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার, এটা অ্যামিটার, এটা কালেক্টর, এটা হচ্ছে কি বেস। দেখো বেস কারেন্টটা মাপতে আমরা একটা মাইক্রো অ্যামিটার আমরা এখানে যুক্ত করব। ওকে, মাইক্রো অ্যামিটার যুক্ত করব, একটা রেজিস্ট্যান্স দেব। এখানে কি করো বায়াসিং ভোল্টেজ। দেখো তাহলে বিটা হচ্ছে এখানে কি তোমার কি করো ফরওয়ার্ড বায়াসিং, ইনপুটটা ফরওয়ার্ড বায়াসিং। তাহলে পি আছে এনপিএন, তা পি এর সঙ্গে পজিটিভ দেবো আর এখানে নেগেটিভ দেবো, যা ছিল তাই, বায়াসিংটা সেম। ওকে আচ্ছা ঠিক আছে, এখানে একটা চাবি দেবো, চাবি কি বা চাবি রাখবো একটা K1। ওকে, এর নাম দেবো ভিবিবি ভোল্টেজ। ওকে আচ্ছা, এখানে আমরা কি করব না বেস এবং অ্যামিটার ভোল্টেজটা মাপতে একটা ভোল্টমিটার যুক্ত করব। এবার দেখো এটা যদি পজিটিভ তাহলে এই সাইডটা পজিটিভ, মানে পজিটিভ পজিটিভ যুক্ত করব, এটাও তাই পজিটিভ নেগেটিভ। ওকে আচ্ছা, এখানে এটাকে করলাম R3। ঠিক আছে, সার্কিটটা বারবার করে তোমরা আঁকবে, খাতাতে প্র্যাকটিস হয়ে যাবে। আবার দেখো এখানেও তাই, এখানেও আমরা সেম পজিশনে হাঁটবো। এখানে একটা আমরা মিলি অ্যামিটার দেবো, মিলি অ্যামিটার, হ্যাঁ ওটা মাইক্রো অ্যামিটার, এটা হচ্ছে মিলি অ্যামিটার দিলাম। এখানে আমরা কি বায়াসিং করব, এন আছে এর সঙ্গে পজিটিভ, মানে আমাকে বিপরীত বায়াস করতে হবে, এর মাথায় রাখতে হবে এটা ভিসিসি। আর এখানে আমরা কি করব না একটা চাবি দেবো একটা,
একটা চাবি দেবো K2, ওকে। চাবিটা দিলেই কি হবে, সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা নাম দেবো VCE, ওকে, প্লাস মাইনাস। তো এটাই হয়ে গেল কি না একটা কমন অ্যামিটার NPN ট্রানজিস্টরের বর্তনী চিত্র, ওকে। ঠিক আছে, এটা তোমরা দেবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি না, যেহেতু এটা প্লাস, কি হচ্ছে, যেহেতু প্লাস তাই কারেন্টটা কি হবে, বেসে যাবে। আমরা দেখলাম বেস থেকে কি হয়, এই যে বেস এমিটার, বেসটা P আর এমিটারটা N, তাহলে P to N যাবে। তাহলে এমিটার থেকে কারেন্টটা কি হচ্ছে, দেখো বেরোচ্ছে, সেই কারেন্টটা কি হচ্ছে, এই জায়গায় এসে দুভাগে ভাগ হচ্ছে, একটা বেস কারেন্ট আর একটা কালেক্টর কারেন্ট। সেই বেস কারেন্টটা কি হয়ে যাচ্ছে, এই বেস হয়ে এমিটার হয়ে আবার ফিরে আসছে, আর এটাও তাই। আবার দেখো এই কালেক্টর কারেন্টটা কি হয়ে যাচ্ছে না, কালেক্টরে গিয়ে প্রবেশ করছে। তা মোট কথা কি না, এমিটার থেকেই যাচ্ছে বেসে, এমিটার থেকেই যাচ্ছে কি তোমার কালেক্টরে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে কি বেস টু এমিটার। ঠিক আছে, সেই কনফিউশন আসলে তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা দেখবো এই ইনপুট এবং আউটপুট লেখচিত্র কি হয়, ইনপুট কার্ভ বা ইনপুট গ্রাফ। দেখো এখানে গ্রাফ বলতে কি না, কারেন্ট ভোল্টেজ গ্রাফ। কি গ্রাফ, কারেন্ট ভোল্টেজ। তো এদিকে কারেন্ট বলতে বেস, তোমার ইনপুট কারেন্ট কি না বেস কারেন্ট, আর ইনপুট ভোল্টেজ কি বেস এমিটার ভোল্টেজ। তো মনে রাখতে হবে যে এখানে কি করা হয় না, আউটপুট ভোল্টেজটাকে ফিক্সড রাখা হয়। তা দেখো তোমরা দেখতে পেলে যে ট্রানজিস্টরের ইনপুটটা কি ফরওয়ার্ড বায়াস, আর এটা কি বললাম যে ট্রানজিস্টরটা কি পিএন সংযোগ এর মতনই, কারণ দেখছি আমরা কি এমিটার বেস সেটাও পিএন, আবার বেস টু কালেক্টর সেটাও পিএন। তাহলে পিএন সংযোগকে ফরওয়ার্ড বায়াসে রাখলে যেমন গ্রাফ হয় এখানেও সেই একই গ্রাফ হবে, অর্থাৎ এই ধরনের গ্রাফ আমরা পাবো। এখানে দুটো গ্রাফ পেলাম, কারণ কি এখানে আউটপুট ভোল্টেজের দুটো মান নিয়েছি, একটা 1 ভোল্টের জন্য, একটা 2 ভোল্টের জন্য। মানে আমরা কি করেছি, আউটপুট ভোল্টেজটাকে 1 ভোল্টে ফিক্সড করে দিয়েছি, ইনপুট ভোল্টেজ বাড়িয়েছি, তার সাপেক্ষে ইনপুট কারেন্টটা আমরা মেপেছি, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আমরা দেখব এর আউটপুট কার্ভ বা আউটপুট গ্রাফ, ওকে। আউটপুট গ্রাফ, দেখো এর আউটপুট গ্রাফটা হবে কেমন, দেখো তা আউটপুট কারেন্ট কি IC, আউটপুট ভোল্টেজ কি VCE, আউটপুট ভোল্টেজ VC। এবার এখানে কি করা হয় না, ইনপুট কারেন্টটাকে ফিক্সড রাখা হয় এবং ফিক্সড রেখে আউটপুট ভোল্টেজটাকে বাড়ানো হয়, তার সাপেক্ষে আউটপুট কারেন্টটা মাপা হয়। তো এখানে আমরা কি ধরনের পাবো, কার্ভ পাবো, দেখো এখানে কি ধরনের কার্ভ আমরা পাবো না, এই ধরনের কার্ভ আমরা পাবো। যেমন আমরা রিভার্স বায়াসের যে গ্রাফটা পেয়েছিলাম সেই একই গ্রাফ, শুধুমাত্র কি করেছি না এখানে পজিটিভ, এখানে আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টে ওটা দিয়েছি। তুমি দেখো এটা ছিল এই যে কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, আর এটা আমরা দিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কি বলে, সে ফটোডায়োডের গ্রাফটা, সে ফটোডায়োডের গ্রাফটা, ওই গ্রাফটাই এটা আঁকা হচ্ছে, কিন্তু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকা হচ্ছে। ঠিক আছে, তো এই যে ব্যাপার। দেখো তাহলে এখানে প্রত্যেকটা কি হবে, বেস কারেন্টের মান হবে ভিন্ন ভিন্ন। এটা হবে তোমার 0 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরটা হলো ধর 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপর হলো 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপর 30 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপর হলো 40 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের আউটপুট লেখচিত্র। এবার এই আউটপুট লেখচিত্রতে 3টে অঞ্চল চিহ্নিত করতে বলে। কি কি না, বল সক্রিয় অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল এবং কাট অফ অঞ্চল। তো সম্পৃক্ত অঞ্চল কোনটা, এই যে অঞ্চলটা এটাকে বলা সম্পৃক্ত অঞ্চল। এটা কি সম্পৃক্ত অঞ্চল, মানে বলা স্যাচুরেশন রিজিয়ন। কি বলা হয়, সম্পৃক্ত অঞ্চল, এটাকে বলা হয় সম্পৃক্ত অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল বা এটা বলে স্যাচুরেশন রিজিয়ন। নিচের যে এই অঞ্চলটা 0 মাইক্রো অ্যাম্পিয়ার ইনপুট ভোল্টেজের কার্ভের নিচের যে অঞ্চল, এটা বলে কাট অফ অঞ্চল, এটা বলা হয় কাট অফ অঞ্চল, কাট অফ রিজিয়ন। আর এই যে মাঝের অঞ্চলটা বলা হয় সক্রিয়, কি বলা হয়, সক্রিয় অঞ্চল বা বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। কি বলা হয়, সক্রিয় অঞ্চল বা অ্যাক্টিভ রিজিয়ন বলা হয়। মনে রাখবে ট্রানজিস্টর সক্রিয় অঞ্চলে কাজ করে। সক্রিয় অঞ্চলে কি হয়, ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্স। স্যাচুরেশন অঞ্চলে মনে রাখবে ইনপুটটাও ফরওয়ার্ড, আউটপুটটাও ফরওয়ার্ড। কাট অফ অঞ্চলে কি ইনপুটটাও রিভার্স, আউটপুটটাও রিভার্স। এবার একটা কোশ্চেন পরীক্ষা আসে যে ট্রানজিস্টরকে কিভাবে সুইচ রূপে আমরা ব্যবহার করব। দেখো সুইচ মানে কি, যখন আমরা অন করি তখন আমরা কি পাই, আউটপুট পাই, মানে কারেন্ট পাচ্ছি, অফ করলে কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো ট্রানজিস্টর এই যে কাট অফ আর স্যাচুরেশন রিজিয়নে সুইচের মতো কাজ করে। কাট অফ অঞ্চলটা সুইচের অফ, আর
সম্পৃক্ত অঞ্চলটা সুইচের অন কন্ডিশনের মতো বিহেভ করে। তাহলে মনে রাখবে যে ট্রানজিস্টরকে কাট অফ এবং স্যাচুরেশন রিজনের মধ্যে যদি কাজ করানো যায়, তো সুইচ যেমন অফ অন হয় ঠিক এটাওতেও আমরা অফ অন করতে পারি, অর্থাৎ ট্রানজিস্টর সুইচ আমরা ব্যবহার করতে পারবো। ওকে, দেখো এবার আমরা দেখব যে ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর কিভাবে বিবদ্ধ রূপে কাজ করছে। দেখো আমরা একটা এনপিএন ট্রানজিস্টর, একটা কমন অ্যামিটার এনপিএন ট্রানজিস্টরের ছবি এঁকেছি, বর্তনী চিত্র। দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে আর বাকি যা যা করে সব একই আছে। যেমন এখানে ইনপুট ভোল্টেজ দিয়েছি যে ফরওয়ার্ড বায়াসে আছে রাখা, যেটা আউটপুট সেটা তোমার কি রিভার্স বায়াসে আছে রাখা। এখানে একটা ভার রোধ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো ইনপুটে কি কোনো রোধ নেই, মানে রোধটা কম, আর আউটপুটে কিন্তু রোধ দেওয়া হচ্ছে, মানে কি এর রোধের মানটা বেশি। ওই জন্য আমরা কি বলছি, এটা ট্রানজিস্টর, আমরা ট্রান্সফার রেজিস্ট্যান্স, এটা ইনপুট থেকে আউটপুটে তার সমস্ত রেজিস্ট্যান্স কি করছে, ট্রান্সফার করছে। এবার কি হচ্ছে দেখো, তোমরা কি বলবে, ছবিটা যখন আঁকলে সব ছবি তোমরা আঁকলে, এবার লিখবে কি, বলবে যে এখানে ইনপুট এসি ইনপুটের পজিটিভ যে হাফ, তার জন্য কি না বেস অ্যামিটার, অর্থাৎ ইনপুটটা হয়ে যাচ্ছে কি না চলে যাচ্ছে ফরওয়ার্ড বায়াসে, অর্থাৎ এর বায়াসিংটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে পজিটিভ হাফ কি করছে না এই ইনপুটে বায়াসিং এর মানটাকে বাড়িয়ে দিচ্ছে, যে পরিমাণ বায়াস করা আছে সেই বায়াসিং এর মানটা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হবে না অ্যামিটার থেকে যে কারেন্টটা বেরোচ্ছে আইই এর মানটা বৃদ্ধি পাবে। এবার বেস কারেন্টের মান কিন্তু বাড়বে না, বাড়বে কালেক্টর কারেন্ট। এবার কালেক্টর কারেন্টের মান যদি বাড়ে, যখন কালেক্টর কারেন্টটা এই যে ভারদের মধ্যে যাবে, তখন কি হবে, একটা উচ্চমানের একটা আউটপুট আইআরএল আমরা পাবো, আইসিআরএল আমরা পাবো। ফলে কি হয়ে যাচ্ছে না কম ইনপুট দিয়ে আমরা বেশি তোমার কি পেয়ে যাচ্ছি, আউটপুট পেয়ে যাচ্ছি, কারণ কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে এখানে রোধের মানটা উচ্চমানের, আর কারেন্ট আর এই যে রোধের যে গুণফল সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। জিনিসটা পারলাম বোঝাতে? তো কি লিখবে যে পজিটিভ হাফের জন্য ট্রানজিস্টরের বেস অ্যামিটার যে বায়াসিং এর মান বৃদ্ধি পায়, ফলে অ্যামিটার কারেন্ট বৃদ্ধি পায়, অ্যামিটার কারেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে কালেক্টর কারেন্টও বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণ কারেন্ট এই ভার রোধের মধ্য দিয়ে যায়, যার ফলে আমরা একটা উচ্চ মাত্রায় একটা আউটপুট পাই। ওকে, এবার দেখো নেগেটিভ যে হাফ, তার জন্য কি হয়ে যাচ্ছে না ইনপুটে যে বায়াসিং তার মানটা কমে যাচ্ছে, কিন্তু এর ফলে কি হবে, বায়াসিং এর মান যদি কমে যায় তাহলে কালেক্টরের কারেন্টটা কি হবে, কমবে, কারণ সেক্ষেত্রে অ্যামিটার কারেন্টটা কমছে। তাই কালেক্টর কারেন্ট যদি কমে যায় তাহলে কমে গেলেও কি হবে না, যেহেতু এখানে একটা হাই রেজিস্ট্যান্স যুক্ত করা আছে এবং ভোল্টেজ হচ্ছে কি রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফল, তাই আউটপুট কিন্তু সর্বদা হাই থাকবে। আবার বলছি যে নেগেটিভ হাফের জন্য কি হচ্ছে, এই বেস এমিটার বায়াসিং এর মানটা কমে যাচ্ছে, ফলে এমিটার কারেন্ট কমছে, তার সাথে সাথে কালেক্টর কারেন্টও কমছে। কিন্তু যেহেতু এই রোধের মানটা খুব উচ্চ, তাই আউটপুট ভোল্টেজ কিন্তু হাই পাচ্ছি। শেষে তোমার লিখবে যে ইনপুটের সাপেক্ষে আউটপুট কি থাকে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে, অর্থাৎ এদের দশা পার্থক্য 180 ডিগ্রি, কারণ দেখতে পাচ্ছ পুরো উল্টো, এর পজিটিভ হাফটা এদিকে, যখন এই পজিটিভ হাফ তখন কি নেগেটিভ হাফ, বুঝতে পারছো। এবং তার সঙ্গে বিস্তারটা কি বোঝাচ্ছে যে অনেক বেশি, মানে এর মানটা প্রচুর পরিমাণে বেশি। ট্রানজিস্টরের এই যে নীতিটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোফোন, বিভিন্ন ধরনের লাউড স্পিকারে আমরা ট্রানজিস্টর ব্যবহার করি, যেখানে কম ইনপুট দিয়ে আমরা বেশি পরিমাণ কি পাই, আউটপুট পাই। ওকে, আমরা পৌঁছে গেছি একদম শেষ মুহূর্তে, সেমিকন্ডাক্টর ফিজিক্স একদম আমরা শেষই করে ফেলেছি। লাস্ট আমরা যে প্রমাণটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এখানে মনে রাখবে আলফা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, এখানে আইসি মানে কালেক্টর কারেন্ট, আই মানে হচ্ছে তোমার অ্যামিটার কারেন্ট, আর বিটা ইকুয়াল টু মনে রাখবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, বি মানে হচ্ছে বেস কারেন্ট। এখানে আলফা বিটা দুটো হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক। ওকে, তো দেখো এবার আমরা দেখব যে আমরা কি জানি বলতো, যে অ্যামিটার কারেন্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, ওকে আইসি। তা আমরা লিখতে পারি ডেল্টা আই ইজ ইকুয়াল টু ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি। তাহলে ডেল্টা আইবি ইকুয়াল টু কি হবে, ডেল্টা আই মাইনাস ডেল্টা আইসি। বিটার এই নিচেরটাতে আমরা এটা পুট করব, তাহলে ডেল্টা আইসি বাই হয়ে যাবে ডেল্টা আই মাইনাস ডেল্টা আইসি। এবার কি করব না ওপর নিচে অর্থাৎ লবে এবং হরে আমরা ডেল্টা আই দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে কি পাবো দেখো, তাহলে পাবো ডেল্টা আইসি বাই ডেল্টা আই 1 মাইনাস ডেল্টা আইসি বাই ডেল্টা আই। ডেল্টা আইসি বাই ডেল্টা আই মানে কি আলফা, তাহলে হয়ে গেল আলফা বাই 1 মাইনাস আলফা। এই প্রমাণটাও আসতে পারে অথবা এই দিয়ে তোমাদের এমসিও আসতে পারে।
তো যারা শেষ অবধি দেখলে তাদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি, যে ধৈর্য তাদের আছে বলতে হবে। ওকে, তোমরা বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করো, যাতে করে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেদের, সমস্ত স্টুডেন্টদের ফোনে ফোনে আমার এই ভিডিও পৌঁছে যায়, এই আমি তোমাদের কাছে আশা রাখবো। তোমরা ভালো করে পড়াশুনো করো এবং সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।